আসসালামু আলাইকুম। আমি অগ্নিজ হালদার, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, সেশন 2016-17। আহ, তো আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে ট্রান্সলেশন। আপনারা যদি এখন শুনতে পেয়ে থাকেন তাহলে আমাকে একটু কাইন্ডলি জানাবেন কমেন্টে। তো আজকে আমাদের টপিক হচ্ছে গিয়ে ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন আসলে আমাদের যে জেনেটিক্স আছে, পার্ট 6 বায়োকেমিস্ট্রির ফান্ডামেন্টালস অফ মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক্স, তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বলা যায় ট্রান্সলেশনকে। তো আজকে আমরা আসলে এই ট্রান্সলেশনটা নিয়ে, আমি আসলে স্টুডেন্ট মানুষ, তো যতটুকু সম্ভব আমরা আর কি আলোচনা করব। ওভাবে টিচারদের মতো তো আর পড়ানো সম্ভব হবে না, বাট আমরা চেষ্টা করব নিজেদের মতন করে আলোচনা করে নেওয়ার। আপনারা কাইন্ডলি একটু ইন্টারেক্টিভ হবেন, তাহলে আশা করি ভালো লাগবে। তো ট্রান্সলেশন শুরুতেই আজকে আমরা যখন পড়া শুরু করব, তো পড়ার আগে আমাদের আসলে জানা উচিত যে আজকে আমরা কি কি শিখব। তো সেটারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের কি অবজেক্টিভস গুলো আগে প্রথমেই জেনে নিচ্ছি, যে আজকে ক্লাসটা শেষ হলে আমরা বলতে পারবো ট্রান্সলেশন কি, ট্রান্সলেশনের জন্য আমার কি কি দরকার হচ্ছে, বেসিক রিকোয়ারমেন্টস, সাথে আছে হচ্ছে এর স্টেপস গুলো, মানে কি কি প্রসেস কমপ্লিট করার পড়লে করতে পারলে হচ্ছে আমার এই ট্রান্সলেশনটা কমপ্লিট হবে, এবং পরবর্তীতে ট্রান্সলেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরও কি কি এক্সট্রা প্রসেস দরকার হয় বা এক্সট্রা মডিফিকেশনের দরকার হয়, সেটা আমরা আজকে জানতে পারবো। চলুন তাহলে এবার আর কথা না বাড়িয়ে ভিতরে যাই টপিকের। তো প্রথমে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে কি, দেখা যায় সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমাকে আসলে বলা হয় যে আম, এটা হচ্ছে মলিকুলার বায়োলজির একদম মেইন একটা থিম। সেটা হচ্ছে যে ডিএনএ থেকে ডিএনএ হবে, সেটা রেপ্লিকেশনের মাধ্যমে, এরপর ডিএনএ থেকে আরএনএ হবে, সেটা ট্রান্সক্রিপশনের মাধ্যমে, এবং পরবর্তীতে আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হবে, যেটা আজকে আসলে আমাদের টপিক, যে আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস। তো আহ, আমরা যে এই জিনিসটা পড়বো, তার আগে হচ্ছে যেহেতু আমরা মানে ট্রান্সলেশনটা পড়বো, অবশ্যই তাহলে মানে মাঝখান থেকে শুরু করার চেয়ে আসলে একটু পেছন থেকে শুরু করা আগে ভালো, তাহলে আসলে ফ্লোটা ধরতে ধরতে পারা যাবে। এর জন্যই আসলে একটু পেছন থেকে শুরু করার চেষ্টা করা হচ্ছে। তো এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা আসলে আমাদের যে সেন্ট্রাল ডগমা বলা হতো। তো এই সেন্ট্রাল ডগমার আর একটা কনভেনশনাল কনসেপ্ট, অর্থাৎ পুরাতন কনসেপ্ট, যে ডিএনএ থেকে ডিএনএ হবে এটা রেপ্লিকেশনের মাধ্যমে, এরপর ডিএনএ থেকে আরএনএ হবে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, আর এরপরে আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হবে, সেটা ট্রান্সলেশনের মাধ্যমে। তো পরবর্তীতে যখন এই আমাদের কনসেপ্ট গুলো আরেকটু ডেভেলপ হলো এই জেনেটিক্স এর বিষয় নিয়ে, তখন আহ, তখন আসলে এই ডিএনএ তখন আর বলা হচ্ছে না, তখন এই ডিএনএটাকে বলা হচ্ছে জেনোম। জেনোম এই কারণে বলা হচ্ছে যে পুরা টোটাল যে ডিএনএ এর আমার ইনফরমেশনটা, টোটাল একটা সিকোয়েন্স, যেটাকে আমরা বর্তমানে জিনোম সিকোয়েন্সিং শুনি, অনেক জায়গায় শুনি যে হ্যাঁ এটার জিনোম সিকোয়েন্স করা হয়েছে, ওইটার জিনোম সিকোয়েন্স করা হয়েছে। তো সেই জিনিসটাই আসলে ডিএনএ টোটাল যে ইনফরমেশন প্যাকেজটা, সেটাকে আমরা বলতেছি জিনোম। তো এখন আসলে বলে যে জিনোম থেকে জিনোমের যেটা রেপ্লিকেশনের মাধ্যমে হয়, এরপর হচ্ছে গিয়ে আমাদের যে জিনোম থেকে পরে আর এখন আরএনএ বলে না, আরএনএটাকে এখন বলা হলো গিয়ে ট্রান্সক্রিপ্টোম। তো এই ট্রান্সক্রিপ্টনটা বলা হয় যে অ্যাক্টিভ প্রোটিনগুলোর যে আরএনএ কপিসটা, সেটাকে আসলে আমাদের ট্রান্সক্রিপ্টন বলা হচ্ছে। এবং পরবর্তীতে যে আমরা প্রোটিন পড়তেছি, এই প্রোটিনটাকে আসলে আমরা প্রোটিওম বলি। তো প্রোটিওমটা আসলে যে বলতে বোঝায় যে প্রোটিনের যে তাদের নেচার এবং বায়োলজিক্যাল ফাংশন গুলো, যে যে জিনিসটা স্টোর করে রাখতেছে, সেটাকে আসলে প্রোটিওম বলা হচ্ছে। তো এখন আমরা যদি এই জায়গাগুলো সব সুইফট করে নেই, যে ডিএনএ এর জায়গায় জিনোম বললাম, জিনোমের জায়গায় আর আরএনএ এর জায়গায় আমরা বলছি ট্রান্সক্রিপ্টোম, আর প্রোটিনের জায়গায় বলছি প্রোটিওম, তাহলে এই জিনিসটা এখন কিভাবে দাঁড়াচ্ছে, যে জিনোম থেকে রেপ্লিকেশনের মাধ্যমে জিনোম ক্রিয়েট হচ্ছে, এরপর জিনোম থেকে আমাদের হচ্ছে কি ট্রান্সক্রিপ্টোম তৈরি হচ্ছে, এবং ট্রান্সক্রিপ্টোম থেকে পরবর্তীতে আমরা ট্রান্সলেশন প্রসেসের মাধ্যমে প্রোটিওম তৈরি হচ্ছে। বর্তমানে আসলে সেন্ট্রাল ডগমার এই কনসেপ্টটাই করা হয়। এখন আমরা তো দেখতেই পাচ্ছি এটা একটা ফ্লোর মতন, যে ডিএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে আমার প্রোটিন। তো এই যে ফ্লোটা, এই ফ্লোটাকে বলা হচ্ছে আমাদের সেন্ট্রাল ডগমা,
যে flow of genetic information from DNA to RNA to protein. এখন আমরা যে এখানে রেপ্লিকেশন বললাম, যে রেপ্লিকেশনটা আসলে কি করে? রেপ্লিকেশনটা আমাদের আসলে ডিএনএ থেকে যে আমার যে ইনফরমেশন যে একটা মাদার ডিএনএ থেকে তার যে ডটার ডিএনএ তে যে আমার ইনফরমেশন গুলো পাস করবে, সেটাই হচ্ছে আসলে এই ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে হয়ে থাকে। তো যদি আমরা কোনো কারণে আমাদের রেপ্লিকেশনটা অফ করে দেই, তার মানে কি? তাহলে অনেকে যে নতুন একটা বাচ্চা হওয়ার পর বলে যে হ্যাঁ, এ বাবার মতন দেখতে হইছে, এ মার মতন দেখতে হইছে। তো তখন আসলে সেই বংশগতির যে ধারাগুলো বা বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টারিস্টিক্স গুলো, সেই ক্যারেক্টারিস্টিক্স গুলো আর পরবর্তীতে আমার ডটার ডিএনএ তে আসবে না। যদি না আসে তাহলে আমার সেই ফিচার গুলো থাকবে না, ক্যারেক্টারিস্টিক ফিচার গুলো থাকবে না, নতুন হবে। আমার যে বংশগতির ধারা বা হেরিটেরি যে জিনিসটা, সেই হেরিটেরিটা হচ্ছে গিয়ে এটা পোস্টপন্ড হয়ে থাকবে। তো এটা আসলে আমাদের মূলত রেপ্লিকেশনের মূল উদ্দেশ্য। আর এটা হচ্ছে আমাদের ইউজুয়ালি মেটোটিক সেল ডিভিশনের ক্ষেত্রে দেখা যায়। যে একটা ডিএনএ থেকে একটা মাদার ডিএনএ থেকে ২ টা ডটার ডিএনএ তে হচ্ছে আমার এই জেনেটিক ইনফরমেশন গুলো যাচ্ছে। এরপর যে প্রসেসটা আমরা ট্রান্সক্রিপশন, ডিএনএ থেকে আরএনএ। তো এখানে আসলে কিছু সিলেক্টিভলি কিছু ইনফরমেশন সেটা আরএনএ তে ট্রান্সফার হয়। যেটা আসলে পরবর্তীতে আমরা যখন প্রোটিন সিনথেসিস করতেছি তখন যেন সেই আমার যে জেনেটিক ইনফরমেশন গুলো আমি ডিএনএ থেকে পেলাম, সেগুলো যেন আমি পরবর্তীতে প্রোটিনে গিয়ে এগুলো এক্সপ্রেস করতে পারি। তো এই এক্সপ্রেস করার জন্য তো আমার এক জায়গা থেকে নিয়ে আসতে হবে বা একটা ক্যারি করতে হবে। সেই ক্যারিয়ার বলা যাচ্ছে কি আমাদের আরএনএটাকে, এবং প্রোটিন হচ্ছে আলটিমেটলি আমার সেই যে যে আমার জেনেটিক যে ইনফরমেশন গুলো, সেগুলোর আসলে আমার এক্সপ্রেশনটা ঘটাবে। তো এরপর যে এই যে আমরা প্রোটিন প্রোটিন বলতেছি, তো এর জন্য তো আসলে আমাদের কিছু দরকার, যে কোডন ছাড়া তো আসলে আমাদের প্রোটিনটা কিভাবে সিনথেসিস হবে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। আসলে এই যে ট্রান্সলেশনটা আমি একটু পরে শুরু করতেছি এই কারণে, যাতে আগের জিনিসগুলো আমাদের ধরে যেতে সুবিধা হয়, যে এই জিনিসগুলো আমি বুঝে গেলাম, পরবর্তীতে যাতে আমার আর সমস্যা না হচ্ছে। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়, কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব যতটুকু পারি আপনাদের যে সমস্যাগুলো সেগুলো সলভ করে দেওয়ার। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি কোডন কি। কোডন হচ্ছে যে ৩ টা যদি কনসিকিউটিভ নাইট্রোজেনাস বেস। এখন সাথে সাথে প্রশ্ন আসতে পারে, আরে নাইট্রোজেনাস বেস কি? তো নাইট্রোজেনাস বেসটা আসলে এই চ্যাপ্টারের ১ম দিকে পড়ানো হয়, যে আমার পাইরিমিডিন, তারপর হচ্ছে পাইরিমিডিন, পিউরিন, পাইরিমিডিন, যে নাইট্রোজেনাস বেস গুলো। তো ২ টাইপের নাইট্রোজেনাস বেস থাকে। একটা হচ্ছে পিউরিন, একটা হচ্ছে পাইরিমিডিন। তো পিউরিনস এর মধ্যে আসলে আমরা সেখানে হলো একটা হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক অর্গানিক কম্পাউন্ডস, যেটা হচ্ছে একটা পাইরিমিডিন আমার রিং থাকবে। আর পাইরিমিডিন রিংটার সাথে আসলে একটা ইমিডাজোল রিং থাকবে, যেটা আমরা পরবর্তীতে যখন আ আ 3rd 4th ইয়ারে যাব তখন আসলে এই জিনিসগুলা জানতে পারবো আরো ডিটেইলস এ, যে এই রিং গুলো কি, পাইরিমিডিন রিং কি, ইমিডাজোল রিংটা কি। তো পিউরিনের মধ্যে আসলে হচ্ছে আমাদের ২ টা নাইট্রোজেনাস বেস আমরা বলি, যেটা অ্যাডিনোসিন আর গুয়ানিন। এই অ্যাডেনিন আর গুয়ানিন, এই অ্যাডেনিন আর গুয়ানিন বোথ ইন ডিএনএ এবং আরএনএ তেই পাওয়া যাবে। আর যে আমাদের পাইরিমিডিনটা ছিল, এটাও একটা হেটেরোসাইক্লিক আমার অর্গানিক কম্পাউন্ড, এবং এটাও অ্যারোমেটিক। কিন্তু এটাতে শুধু পাইরিমিডিন রিংটা থাকে, কিন্তু এখানে কোনো ইমিডাজোল রিং থাকে না। তো এরপরে যেটা আমরা জানতে চাই, যে এখানে আমাদের যখন পাইরিমিডিনটা বলতে আসছি, তখন আমাদের এখানে ৩ টা পাওয়া যায় আসলে নিউক্লিক অ্যাসিড ৩ টাইপের। সেটা হচ্ছে সাইটোসিন, থায়ামিন আর হচ্ছে ইউরাসিল। তো সাইটোসিন আর থায়ামিন মূলত হচ্ছে আমাদের ডিএনএ তে পাওয়া যায়। আ সাইটোসিন আর থায়ামিন মূলত আমাদের ডিএনএ তে পাওয়া যায়। আর হচ্ছে যে আমাদের ইউরাসিলটা, যেটা ইউরাসিল আর সাইটোসিন, এই ২ টা আসলে পাওয়া যায় আরএনএ তে। তো আমরা যখন আসলে আজকে এই আরএনএ নিয়ে মূলত কথাগুলো হবে, যেহেতু আরএনএ থেকে আমার আ প্রোটিনে কনভার্ট করব। তো আমাদের আজকে আসলে থায়ামিনের কোনো কাজ নেই। তাই আমরা শুধু অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল, এই ৪ টার কথাই এখানে উল্লেখ করেছি। তো আমরা আমরা এখানে মাত্রই দেখতে পেলাম যে কোডের নিচে যে লেখা আছে, যে 3 consecutive nitrogenous bases that code for an amino acid or terminate protein synthesis. তো এখন আমরা যদি আসি যে আচ্ছা, ৪ টা আমাদের টোটাল এখানে নাইট্রোজেনাস বেস, আর এদের হচ্ছে গিয়ে আমরা ৩ টা বললাম। তো ৩ টা যখন বললাম, নিশ্চয়ই আমাদের অনেকগুলো প্যাটার্ন তৈরি করা যাবে এই ৩ টা নাইট্রোজেনাস বেস দিয়ে। তো এইখানে আসলে কয়টা টোটাল আমরা কোডনস পাবো?
তো সেইটার জন্যই আমরা পাবো 4 কিউব অর্থাৎ 64। তো টোটাল হচ্ছে আমরা এখানে 64টা হচ্ছে আমাদের কোডন পাচ্ছি, যেগুলো হচ্ছে তার মধ্যে আমাদের 61টা হচ্ছে আমাদের অ্যামাইনো অ্যাসিড কোড করার জন্য লাগে, আর বাকি যে 3টা থাকে সেই 3টা আসলে স্টপ কোডন। তো এই আপনাদের এই স্টপ কোডন নিয়ে যখন একটু ঘাটাঘাটি করছিলাম তখন আসলে একটা জিনিস হঠাৎ চোখে পড়লো, সেটা হচ্ছে এই ইউএজি যেটা, সেটাকে আসলে এখানে অ্যাম্বার বলা হয়। ইউএএ যেটা সেটা হলো অক্রি বলা হয়। আর হচ্ছে ইউজিএ যেটা সেটাকে ওপাল বলা হয়। তো আমি আসলে তেমন কোনো ইয়া পাই নাই, এটার কোনো ব্যাকগ্রাউন্ড পাই নাই যে এটাকে কেন এরকম বলা হয়। তো এর মাঝখানে আপনাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করছি যে আমরা যখন ইন্টারমিডিয়েটে ছিলাম তখন এই পরীক্ষার সময় যে অ্যাডমিশন টেস্টে আরকি, তখন এই যে ইউএজি, ইউএএ, ইউজিএ এটা মুখস্থ করা লাগতো যে স্টপ কোডন কি, কি। তো স্টপ কোডন মনে রাখার জন্য তখন এইভাবে আর মনে রাখতে কষ্ট লাগতো। তখন আমরা মনে রাখতাম হচ্ছে উয়া, উগা, উয়াগ এইভাবে করে পড়তাম আসলে। তো আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনারা আসলে কিভাবে পড়তেন বা কিভাবে মনে রাখতেন। ও আরেকটা মজার জিনিস সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এই ইনিশিয়েশন কোডনটা আমার কখনো মনে থাকতো না। তো সেটা মনে রাখার জন্য হঠাৎ করে একদিন খেয়াল করলাম, আরে আমার নাম তো শুরু হচ্ছে AUG দিয়ে। তো মানে আমার নাম শুরু AUG দিয়ে, তার মানে ইনস্টিটিউশন কোডন হচ্ছে AUG। তো এভাবে আসলে আমার ইনিশিয়েশন কোডনটা মনে রাখা হতো। তো আপনারা জানাবেন আপনারা এটা ইনিশিয়েশন কোডন আর স্টপ কোডন কিভাবে মনে রাখতেন। আচ্ছা, এবার এই যে একটা চার্ট দেখা যাচ্ছে, বিশাল বড় একটা চার্ট, খুবই হাবিজাবি লেখা, কি সব লেখা কিচ্ছু বোঝা যাচ্ছে না, এবং মানে খুবই গজামিল লাগতেছে যে কি এগুলা, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না আসলে। তো আমরা চেষ্টা করবো আসলে এটা আজকে কিভাবে পড়ে বা কিভাবে বুঝে সেটা একটু দেখার। আশা করি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যারা আছে তারা উপকৃত হবে। তো এটা পড়ার আগে আমরা আসলে জেনে নিই এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি আছে। এটার ক্যারেক্টারিস্টিক হলো এটা স্পেসিফিক। যেমন আমি ধরেন যদি আমরা একটা কোডন নেই সাপোজ যে AUG, তো AUG যখন নিব তখন আসলে এটা আমাদের কোনটাকে ইয়ে করবে, স্পেসিফাই করবে। AUG যখন আমরা বলবো তখন এটা ডিরেক্টলি আমার মিথিওনিনকে আমার স্পেসিফাই করবে। তো এর জন্য আসলে এটাকে বলা হচ্ছে স্পেসিফিক। এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে ইউনিভার্সালিটি। তো ইউনিভার্সালিটি বলতে আমরা আসলে কি বুঝি? ইউনিভার্সালিটি বলতে আমরা আসলে বুঝি যে সার্বজনীন। সার্বজনীন মানে সব জায়গায় সেম একই রকম। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের বেশিরভাগ মানুষ দুপুরবেলা হচ্ছে ভাত খায়। অনেকে রাতেও ভাত খায় না, অনেকে সকালে ভাত খায় না। কিন্তু দেখা যায় যখনই খাক বা না খাক দুপুরবেলা অনেকেই খায়। বেশিরভাগই খায় বলতে গেলে, এবং খুবই অল্প বলতে গেলে বাদ থাকে আর বাকি সবাই দুপুরবেলা ভাত খায়। তো এটা একটা সার্বজনীন ব্যাপার ধরেন বাংলাদেশের জন্য। আবার ধরেন বিশ্বের সব জায়গায় হচ্ছে মানুষ জামাকাপড় পরে, বা ধরেন যে সব জায়গায় মানুষ খায় এট লিস্ট। কিছু না কিছু খেয়ে তো তারা বেঁচে আছে। আইদার তারা ভেগান অথবা তারা মাংসাশী। তো মানে কিছু না কিছু খাচ্ছে। তো এই খাওয়ার জিনিসটা হচ্ছে তাদের একটা সর্বজনীন ব্যাপার। তো এরকম এখানেও যে আমরা এখানে যত লিভিং আ বলেন লিভিং পার্টিকেল আছে, যেমন হচ্ছে ধরেন আচ্ছা লিভিং ওইভাবে বলার চেয়ে বলা ভালো যে আমরা ধরেন যত এনিমেলই আছে, যেমন মানুষ ধরেন, হাতি ধরেন, ঘোড়া ধরেন, সিংহ ধরেন, যেটা ইচ্ছা। তো তাদের সবগুলোর ক্ষেত্রেই এই এই যে জেনেটিক কোডটা এটা একদম সেম। এখন আপনি এবং এটা আপনি বাংলাদেশের ক্ষেত্রেও ASG বললে তারা মিথিওনিন বুঝবে। আমেরিকায় গিয়ে ASG বললেও এরা মিথিওনিনই বুঝবে। তো এজন্য আসলে এটাকে আমরা ইউনিভার্সালও বলছি। কিন্তু ওই যে আমরা বললাম যে বাংলাদেশের দুপুরের বেলা সব মানুষ ভাত খায়, তবুও কিছু এক্সেপশন থাকে। সেরকম এখানেও কিছু এক্সেপশন আছে। যেমন AUA এটা আসলে আমাদের মিথিওনিনের জন্য কোড, এটা মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে। কিন্তু যখনই এটা আমরা সাইটোপ্লাজমে চলে আসতেছি তখন এই কোডনটা AUA যেটা সেটা আসলে তখন আইসোলিউসিনের জন্য আমাদের কোড করতেছে। আমি আরেকবার রিপিট করছি যে ইউনিভার্সালিটি জিনিসটা সব জায়গায় সেফ, কিন্তু কিছু কিছু এক্সেপশন থাকে। মানে এক্সেপশন কোনো কিছু এক্সেপশনের বাইরে না। তো এক্সেপশন একটা এক্সাম্পল হইতে পারে না অবভিয়াসলি।
কিন্তু তারপর আমাদের কিছু এক্সেপশন মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে আমরা যেটা আবার রিপিট করছিলাম যেটা যে AUA, এটা আসলে আপনারা দেখতে পারবেন এখানে চার্টে। আমি যেটা একটু পরে বুঝানোর চেষ্টা করব যে A, A, U আর হচ্ছে A, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে আমরা দেখতেই পাচ্ছি যে এটা আম আ এটা আসলে আমাদের মিথিওনিনের জন্য মাইটোকন্ড্রিয়াতে। কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আসলে সেটা আসলে আমাদের সাইটোপ্লাজমের জন্য। তাই এখানে আইসোলিউসিনটা এখানে বোঝানো আছে। কিন্তু যদি এই জিনিসটাই আবার আমাদের মাইটোকন্ড্রিয়াতে যায় তাহলে তখন এটা আমার কোড করবে মিথিওনিনের জন্য। তো এটা একটা এক্সেপশন। এটাতে অ্যা মন খারাপ করার কিছু নেই বা কষ্ট করার কিছু নেই এটা নিয়ে। তো এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের খুবই একটা ইম্পোর্টেন্ট জিনিস, রিডান্ডেন্সি। তো রিডান্ডেন্সি জিনিসটা আমরা পরে আসতেছি, যেহেতু একটু ঝামেলার জিনিস। আমরা নন ওভারল্যাপিং এবং কমালেস এই দুটো জিনিস একটু দেখে নিই। এখন আমরা যে প্রথমে যে একটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন, এটা আসলে হচ্ছে আমাদের আহ, একটা কোডন সিকোয়েন্স লেখা। তো এই কোডন সিকোয়েন্সটা আমরা লিখলাম, দেখেন সব কিন্তু একসাথে লেখা। এর মাঝখানে না কোনো কমা আছে, না কোনো হাইফেন আছে, না কোনো স্পেস আছে, কিছুই নেই। তো আহ, তো এটা এটা এখন কিভাবে পড়বো? এটা তো একসাথে লেখা। এভাবে কি আপনি পুরাটা একবার উচ্চারণ করবেন? যে আমরা যেমন ওই যে ছোটবেলায় পড়তাম উগা, উয়াগ, ওয়াগ। তো এটা তো আসলে পসিবল না। তো সেইটাকে এখন আমরা কিভাবে পড়বো পড়ার সময়? আমরা বলছিলাম কি consecutive 3 nitrogenous base। তো আমরা পড়ার সময় পড়বো হচ্ছে AUG, তারপর হচ্ছে আমাদের CGC, CAC, GAU, CCA, UAG। এই যে এটা প্রথমে একটা আমার ইনিশিয়েশন কোডন দিলাম, শেষে একটা আমার টার্মিনেটিং কোডন দিলাম যেটা, বা স্টপ কোডন দিলাম। তো এটা একটা কমপ্লিট আমার সিকোয়েন্স হলো। তো এই সিকোয়েন্সটা আমরা এভাবে ৩টা করে পড়বো। আহ কিন্তু কখনোই আমরা এভাবে পড়বো না যে AUG, AUG বলার পর আবার G থেকে GCG, এভাবে কখনোই পড়বো না। এভাবে পড়া যাবে না। আমরা অলওয়েজ হচ্ছে কি এরকম ৩টা করে নিয়ে পড়বো। ৩টা ফ্র্যাগমেন্ট করে পড়বো। কখনোই ৩টার মাঝখানে যেন আরেকটার ওভারল্যাপ না হয়। সো যেহেতু এটা ওভারল্যাপ করা যাবে না, তাই এটা নন ওভারল্যাপিং। আর অবভিয়াসলি আমরা বললাম যে কোনো কমা দেওয়া যাবে না। সো এটা কমালেস। তো এবার আমরা যেটা বলছিলাম যে আমাদের রিডান্ডেন্সিটা। তো রিডান্ডেন্সিটা কি জিনিস সেটা আমরা একটু আহ, বাংলায় মোটামুটি একটা আইডিয়া করার চেষ্টা করি। তো রিডান্ডেন্সি মানে হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একটার বেশি কোডন থাকতে পারে অবভিয়াসলি। তো আহ, তো যেমন হচ্ছে জিইউ, জিইউসি, জিইউএ এবং জিইউজি, এইগুলো সবগুলো হচ্ছে ভ্যালিনকে ইন্ডিকেট করে। আমরা যখন এই যে লাস্টের এইটা দেখতে দেখতে যাবো, আহ, আমরা লাস্টের এই জায়গাটা যখন দেখতে পাচ্ছি যে এখানে যে সবগুলোই আমরা ভ্যালিনের জন্য, আমরা ইউ বলি, জিইউসি বলি, বা জিইউএ বলি, বা জিইউজি বলি, সবগুলো হচ্ছে আমাদের ভ্যালিনকে করছে। কিন্তু আমাদের সেন্স কোডন কিন্তু ৬১টা, আমরা 61টা কিছুক্ষণ আগে আমরা দেখে আসছিলাম যে আমাদের 64 কোডনের মধ্যে 61 হচ্ছে আমাদের সেন্স কোডন, আর আমাদের 3টা হচ্ছে স্টপ কোডন। তো এই 61টা সেন্স কোডন আমাদের টোটাল 20টা যে টোটাল এসেনশিয়াল নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, সেগুলোর সবগুলোর জন্য এরা কোড করে থাকে। তো ৬১টা কোডন যদি প্রত্যেকটা আলাদা আলাদা আমার অ্যামাইনো অ্যাসিডের জন্য হতো, তাহলে দেখা যেত কি এটা আসলে ৬১টা আমার আলাদা আলাদা অ্যামাইনো অ্যাসিড দরকার হতো। কিন্তু কয়েকটা সেম আছে, এবং কয়েকটা সেম থাকার কারণে আসলে আমরা দেখতে পাচ্ছি যে আহ, মানে কয়েকটা সেম আছে বলতে এখানে দেখা যায় ৩-৪টাও আছে, ৩টাও আছে, ৪টাও আছে। তো এই যে একটা জিনিস আমরা মানে একটা ডিফারেন্সের মতন দেখা যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে কয়েকটা কোডন একটা অ্যামাইনো অ্যাসিডের জন্যই সব ইয়া করতেছে, ইন্ডিকেট করতেছে বা স্পেসিফাই করতেছে। এই জিনিসটাকে আসলে আমরা বলতেছি রিডান্ডেন্সি। এই রিডান্ডেন্সিটাকে আরেকটা নামও বলা যায় যে ডিজেনারেসি। মানে এটাকে কিভাবে বোঝানো যায় যে আহ, একটা একটা অ্যামাইনো অ্যাসিড, ধরেন আমরা যে ভ্যালিনের কথা বলি, ভ্যালিনের ক্ষেত্রে আমাদের এরকম অনেকগুলা করে বেজ কোডন আছে ভ্যালিনের ক্ষেত্রে। তো এরকম ধরেন যে
আরেকটা আছে যেমন আইসোলিউসিন, এখানে ৩টা আছে। তো এরকম অনেকগুলো করে আছে না? তো আসলে কি আমার যে সবগুলো কিন্তু লাগতেছে না। কিছু যে আমার আছে সেগুলোর কিন্তু এখানে কিছু বলা যায় যে এতগুলো কোডন সেগুলো ওয়েস্টেজ এর মতন হচ্ছে। তো এই জিনিসটাই আসলে আমরা বলতেছি রিডান্ডেন্সি। তো রিডান্ডেন্সির যখন কথাটাই আসে তখন এটার সাথে আরেকটা জিনিস আসে, সেটাকে বলি আমরা ওভাল হাইপোথিসিস। তো ওভাল হাইপোথিসিসটা কি জিনিস? mRNA-তে যে সিকোয়েন্সটা থাকে সেটা হচ্ছে কোডন, সেটার জন্য tRNA-তে থাকে অ্যান্টিকোডন। তো কোডনটাকে রিড করে হলো গিয়ে সেম অ্যান্টিকোডন, সেটা হচ্ছে গিয়ে আমার tRNA-টা সেই মানে সেম অ্যান্টিকোডন বিশিষ্ট যে tRNA-টা সেটা এসে হচ্ছে গিয়ে আমার রাইবোজোমের সাথে এসে অ্যাটাচ হয়। এই জিনিসগুলো আমরা একটু পরে ক্লিয়ার হয়ে যাব যখন আমরা ট্রান্সলেশনের ভিতরে যাব। তো কোডনে যে AUG থাকলে tRNA-তে সেখানে অ্যান্টিকোডনে UAC আসবে অবভিয়াসলি, কারণ ওটার একটা আরেকটার পরিপূরকের মতন কমপ্লিমেন্টের মতন করে আসবে। তো হচ্ছে আহ, কারণ AUG এর হচ্ছে ট্রেডিশন বেস হচ্ছে পেয়ারিং হতে থাকে হচ্ছে ইউএসসি এর কাছেই আসতে হবে। তাই হচ্ছে এ হচ্ছে পেয়ার করবে ইউ এর সাথে, জি পেয়ার করবে সি এর সাথে। তো এই এই বেস পেয়ারটা যদি মেনটেন না হয় কোনো কারণে, যেমন এ ইউ এর সাথে পেয়ার না করে জি সি এর সাথে পেয়ার করে, তাহলে সেটা হচ্ছে কি এটা একটা নন ট্রেডিশনাল বেস হবে। মানে আমরা ইউজুয়ালি কি হয় এর সাথে জি পেয়ার করে বা এর সাথে ইউ পেয়ার করে, আহ, এর সাথে ইউ পেয়ার না করে এখন অন্য কোনো একটা পেয়ার করলো। তো যদি এরকম মানে সাধারণ বা টিপিক্যালের বাইরে কোনো পেয়ারিং হয়, সেই জিনিসটাকে আমরা যে বলি মানে সেই যে ফেনোমেননটা যে হইতে পারে একটা আরেকটার সাথে হইতে পারে, সেই জিনিসটা আসলে এই ওভাল হাইপোথিসিসে বলা হয়েছে। এবং আমরা আরো দেখতে পাবো যেটা, যে ভ্যালিনের ক্ষেত্রে আমার জিইউ প্রত্যেকটার ক্ষেত্রে এই 4টার ক্ষেত্রেই আমাদের জিইউ কিন্তু সেম, মানে প্রথম দুইটা সেম, কিন্তু লাস্টের ডিজিটে গিয়ে এরকম 4টা 4 ধরনের। তো এই জিনিসটাই আসলে আমাদের ওভাল হাইপোথিসিসে বলা হয়েছে। আপনারা কি একটু বুঝতে পারছেন? এখানে কোনো সমস্যা আছে? থাকলে আমাকে প্লিজ একটু কমেন্টে জানান। আপনাদেরকে কিছুক্ষণ সময় দিচ্ছি যে এতক্ষণ পর্যন্ত যা হয়েছে সেগুলো সব বুঝতে পারলেন কিনা। আপনি একটু যদি কমেন্ট করে জানান যে আপনারা এই পর্যন্ত মোটামুটি বুঝতে পারছেন কিনা, তাহলে আমরা একটু নেক্সট আগাবো, যে আমরা এই চার্টটা কিভাবে পড়বো সেই চার্টটা পড়াটার একটু শিখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার সামনে আগানোর চেষ্টা করতেছি। তো আমরা বলছিলাম যে আমরা এই চার্ট পড়াটা শিখবো। তো এবার চার্টটার দিকে চলে আসি। চার্টটার হচ্ছে গিয়ে প্রথম যে আমরা তো বলছি যে 3টা কনসিকিউটিভ আমার নাইট্রোজেনাস বেস থাকবে একটা কোডন ক্রিয়েট করার জন্য। আহ, তো আমরা 3টা যে বললাম, 3টার মধ্যে দেখেন আপনারা লক্ষ্য করে যে এই 5 প্রাইম যে বেসটা, এটা আমরা এভাবে আলাদা করে লিখলাম যে UCAG। ঠিক আছে, এরপরে আমাদের মিডল বেসটার জন্য আমরা অনেকগুলো ভাগ করে দিলাম, যে ইউ এর জন্য, সি এর জন্য, এর জন্য, জি এর জন্য, এভাবে আলাদা আলাদা ভাগ করে দিলাম। আবার এই পাশে হচ্ছে আমাদের 3 প্রাইমের জন্য বেসটা এরকম ভাগ করে দিলাম। এবার আমরা আসলে পড়বো কিভাবে? এখন ধরেন আমার একটা কোড আছে হচ্ছে গিয়ে AUG। তো AUG পড়বো কিভাবে? AUG এর জন্য আমরা প্রথমে এই বেসটা দেখলাম, মিলাইলাম যে এখানে এ কই, এই যে এ আছে। এবারে আমাদের সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে ইউ। তাহলে এ ইউ, ইউতে গেলাম। ইউ মানে কি আমার এ আর ইউ কোথায়, এখানে কমন কোনটা? এই এই বক্সটা আমার কমন এ ইউর ক্ষেত্রে। এবার আমরা কি বলবো? এ ইউ জি বললো আমাদেরকে। তাহলে এ ইউ আমরা কমনটা পেলাম। এবার আমরা জি তে চলে যাই, জি কোনটা, মানে এখন তো শুধু এই বক্সের ভিতর আমাদের কাজ হবে বা দেখার বিষয়। তো আমরা এই বক্সে জিটা দেখলাম, জিটা দেখলাম। তো এখন এটা এখানে এই বক্সে সব, এখানে এখন কমন কোনটা? এইটা এমইটি লেখা যেটা। তো এমইটি এখন এটা মনে নেই, এখন কি করব? তো এই বক্সের নিচে দেখেন এখানে লেখা থাকে যে আমার কোনটা কি আসলে। তো এই যে দেখেন এমইটি লেখা আছে, এমইটি তে এখানে আছে কি মিথিওনিন। আশা করি বোঝানো গেছে। তারপর আমরা এই জিনিসটা আরেকবার একটু রিপিট করার চেষ্টা করি।
এবার অন্য কিছু একটা দিয়ে আপনারা কমেন্ট করে জানান যে কোনটা দিয়ে করলে ভালো হয় বা কোনটা আপনাদের পছন্দ মতন আমাকে কিছু এরকম কোড দেখান যে হ্যাঁ এরকম একটা কোডন দেন, তারপর আমরা সেটা নিয়ে আমরা সামনে আগাচ্ছি। আচ্ছা, আমাদের এখানে একজন দিছে GAU, তো আমরা GAU দিয়ে করব। তো ধরেন এই যে হচ্ছে আমাদের জি, এটা হচ্ছে আমাদের প্রথমটা ছিল, তো আমরা জিটা দিলাম। এবার হচ্ছে আমাদের কি বলছে, AU দিছে, তার মানে জি। এবার আমাদের সেকেন্ডটা কোনটা, জি দিছে, আর এবার হলো আমাদের এ হবে। তাহলে এ কোথায়, এই জায়গায় এ। তো জি আর এর কমন বক্স কোনটা, জি আর এর কমন বক্স হচ্ছে এটা, ঠিক আছে। এখন এখানে কি কি আছে, অ্যাসপার্টেট গ্লুটামেট আছে। এখন হচ্ছে আমাদের আরেকটা কি বলছে, আরেকটা বলছে ইউ। তো আমরা এখন GAU তে যাচ্ছি। ইউ কোনটা, তো ইউটা এখানে চলে আসলাম। এটা আমাদের কমন বক্স, আমরা আগেই মনে রাখছিলাম। এবার হচ্ছে আমরা ইউটায় চলে যাই, এই ইউটা। তার মানে এখানে কি আসলো, ASP। এখন ASP কি জিনিস আমার মনে নেই, কি করব, এখানে নিচে দেখেন লেখা আছে যে অ্যাসপার্টিক অ্যাসিড। তার মানে এসপি তে আমাদের হচ্ছে যখন আমার GAU থাকবে তখন সেটার প্রোটিনটা হবে অ্যাসপার্টিক অ্যাসিড। বুঝা গেছে আসলে, আশা করি। এটুকু যদি বোঝা হয়ে থাকে তাহলে আমরা নেক্সট আগাই। আপনারা জানান যে আপনারা এ পর্যন্ত ক্লিয়ার কিনা। ধন্যবাদ নাফিস ফুয়াদ শেখকে পার্টিসিপেটের জন্য। আমরা বলছি আমাদের ট্রান্সলেশন হয় আরএনএ থেকে আমার প্রোটিন সিনথেসিস করব, রাইট। তো আমরা এখন আরএনএ থেকে যখন প্রোটিন সিনথেসিসটা করব তখন আমাদের জানতে হবে যে আরএনএ কি কি আছে। আরএনএ না জানলে আমরা বুঝবো কিভাবে যে কোনটা আসলে কি কাজ করে। তো এই জিনিসটা আমরা অল্প করে এখানে একটু জেনে যাচ্ছি যে আমাদের কয়টা টাইপ আছে। সেটা দেখার পরে আমরা হচ্ছে গিয়ে আরেকটু সামনে আগাবো। মানে তখন আরকি জিনিসগুলো আরেকটু আবার আবার ব্যাকে আসবো। একটু সামনে আগে আবার ব্যাকে আসবো। ব্যাকে এসে আবার এই জিনিসগুলো ক্লিয়ার করে আবার সামনে আগাবো। তো আরএনএ যখন বলছি তখন আসলে ৩ টা মেজর টাইপ আছে। ৩ টা মেজর টাইপ কি, কি? mRNA যেটা মেসেঞ্জার আরএনএ, টিআরএনএ যেটা হচ্ছে আমার ট্রান্সফার আরএনএ, আর সাথে হচ্ছে আমার rRNA যেটা আমাদের রাইবোজোমাল আরএনএ। এই ৩ টা হচ্ছে আমাদের মেজর আরএনএ। এছাড়াও আমাদের আরো কিছু অল্প স্বল্প আছে এছাড়াও, যে আমাদের যেটাকে আমরা বলছি স্মল নিউক্লিয়ার আরএনএ বা এসএনআরএনএ, সাথে মাইক্রো আরএনএ, ইভেন হচ্ছে আমাদের যে এমআরএনএটা যেখান থেকে ম্যাচুরেশন হয় যে হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ বা এইচএনআরএনএ, এরকম আরো কিছু আরএনএ আছে। তো এই আরএনএ গুলোর আসলে প্রপার্টিস কি বা এগুলার কমন আমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, যে আমরা জানি আসলে যে আরএনএ গুলো সিঙ্গেল স্ট্র্যান্ড। একটা মিম আছে যে আহ, জানি জিওটির একটা ক্যারেক্টার, তার এক চুলের এক পাশে হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড চুল করে রাখছে, আরেক পাশে সিঙ্গেল স্ট্যান্ডার্ড। তো এটাকে মিম করা, যে যখন একটা মেডিকেল স্টুডেন্ট দেখে তখন হচ্ছে ডাবল সাইডের যেটা টুইস্ট করা সেটা হচ্ছে ডিএনএ, আর সিঙ্গেলটা হচ্ছে আরএনএ। তো হঠাৎ মনে পড়লো এটা বলার সময়। তো আরএনএ কন্টেন্ট করে কি, এটা রাইবোজ সুগার কন্টেন্ট করে। আর এদের পাইরিমিডিন বেস থেকে আমরা সাইটোসিন ইউরেসিল এটা কিছু না আগে জেনে আসছি। আর যে এই মেজর যে আরএনএ গুলো, এগুলো মূলত আমাদের হচ্ছে যে প্রোটিন সিনথেসিসে আমরা যেটা পড়বো ট্রান্সলেশনের, সেই প্রোটিন সিনথেসিসে এরা মূলত হেল্প করে। তো এদের মাঝখানে এমআরএনএ যেটা, এমআরএনএটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বড়, সবচেয়ে বড়, কিন্তু হচ্ছে সে জায়গা দখল করে কম। বড় হলেও কম জায়গায় থাকে আর কি, ভাবে যে আমি বেশি জায়গা খাবো এর জন্য কম জায়গায় মানে ঘরকুনো হয়ে থাকে। আর টিআরএনএ হচ্ছে কি সবচেয়ে স্মলেস্ট, কিন্তু তাও সে বেশি জায়গা খাইতে পারে না।
আর এর আর আরআরএনএ যে আছে সে হলো গিয়া একটা সেলের যদি আমরা প্রপোর্শন করি দেখা যাবে আরআরএনএ হচ্ছে দখল করতেছে 80% জায়গা, আর টিআরএনএ দখল করতেছে 15% জায়গা, আর এমআরএনএ দখল করতেছে মাত্র 5% জায়গা। তো মানে সেলের ভিতরের ভূমিদস্যু হচ্ছে কি আমাদের আরআরএনএ। তো এবার আমরা একটু সামনে আগাই, এই জিনিসগুলো আমরা একটু পরে এসে পড়বো। তো এবার আমরা আসি আমাদের মেইন যে জিনিস, যে হোয়াট ইজ ট্রান্সলেশন। আমরা এতক্ষণ ধরে যে বলতেছি, তো তারপর আপনারা আমাকে কমেন্ট করে জানান যে হোয়াট ইজ ট্রান্সলেশন, কিভাবে আমরা বলতে পারি ট্রান্সলেশনটা কি জিনিস। যে যেভাবে পারেন আপনাদের মতন করে আমাকে একটু বলেন যে আমাদের ট্রান্সলেশনটা কি জিনিস। আমরা এতক্ষণ অনেকবার বললাম, তারপর আপনারা একটু কমেন্ট করে জানান। জি, একজন জুবায়ের হুসাইন, উনি লিখেছেন যে সিনথেসিস অফ প্রোটিন অ্যাকর্ডিং টু দ্য বেস সিকোয়েন্স অফ এমআরএনএ। খুবই সুন্দর। আচ্ছা, আমরা তাহলে সামনে আগাই। ইট ইজ এ প্রসেস বাই হুইচ আ নিউ প্রোটিন ইজ সিনথেসাইজড অ্যাকর্ডিং টু দ্য বেস সিকোয়েন্স অফ এমআরএনএ। এটা জাস্ট টেক্সট বুক, বাই টেক্সট বুক এরকম লেখা। সো জাস্ট মানে একটা স্লাইড বানাইলে একটু কিছু টেক্সট বুক না দিলে কেমন দেখায়, যে সব যদি খোশ গল্পের মতন দিয়ে তাহলে তো ভালো লাগবে না। তো এর জন্য আসলে আবার অনেকে আছে একটু পড়ুয়া টাইপের, তারা আবার মাইন্ড করে যে আরে আমার টেক্সট বুক থেকে কিছু দিল না, এখন কি হবে, ইনি তো ভালো পড়ায় না বা কিছু করে না। তো আম, এর জন্য আসলে এই জিনিসটা দেওয়া। তো আমার আসলে ছোট যে টপিক, মানে ছোট যে একটা ডেফিনেশন আছে, যে মানে বা যেটা বুঝি আসলে, যে এমআরএনএ থেকে আমার প্রোটিন সিনথেসিস করতেছি, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমার ট্রান্সলেশন। আশফাক রহমান মাহির লিখেছে যে ট্রান্সলেশন হচ্ছে মেনলি প্রোটিন সিনথেসিস। খুবই সুন্দর, থ্যাংক ইউ আশফাক। তো এবার আমাদের এত বড় ডেফিনেশন খুবই বিরক্তিকর লাগে, তো আমরা এবার ছোট ডেফিনেশনে চলে যাই। ছোট ডেফিনেশনটা কি? ইন শর্ট, mRNA ডিরেক্টেড প্রোটিন সিনথেসিস ইজ কল্ড ট্রান্সলেশন। শেষ। এবার আমরা তাহলে একটু সামনে আগাই। এখন আমরা যে ট্রান্সলেশন কি একটা প্রসেস বা একটা আমার কি বলে যে ধরেন হচ্ছে একটা গেমের মতন বা ক্রিকেট খেলার মতন, যে এখানে এখন আমাদের কি লাগবে, আমাদের গ্লাভস লাগবে, প্যাড লাগবে, ব্যাটস লাগবে, তারপর হচ্ছে স্টাম্পস লাগবে, বল লাগবে, ফিল্ড লাগবে। তো আমাদের ক্রিকেট খেলার জন্য এসব কিছু আনুষঙ্গিক আছে। তো এরকম আমার ট্রান্সলেশন যে করবো, এই ট্রান্সলেশনের জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে। আপনাদের যার যে কটা মনে আছে, বা সেকেন্ড ইয়ার স্পেশালি যার যে কটা মনে আছে আপনারা লিখতে পারেন। আর ফার্স্ট ইয়ারের জন্য কোনো টেনশন নেই, আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাব হোপফুলি। আপনারা একটু সাপোর্ট করবেন। ইন দ্য মিন টাইম যদি আপনাদের বোর লাগে সেটাও বলতে পারেন, বা যদি মনে হয় যে আমি বেশি ফাস্ট যাচ্ছি, তাহলে সেটাও আমরা আপনারা আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো একটু স্লোলি যাওয়ার। আমরা রিকোয়ারমেন্টস এর ইয়েতে যাচ্ছি, ডিপে যাচ্ছি, যে আমার আসলে কি কি দরকার এই গেমটা খেলার জন্য। তো প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টেমপ্লেট। ইয়েস, হোয়াট ইজ টেমপ্লেট?
টেমপ্লেট হচ্ছে আমরা বলতে বুঝাই যে একটা সাচ, যে সাচ চিহ্নিত, যে একটা মোল্ডের মতন, যেটাকে মোল্ড বলি আসলে ইংলিশে। যে মোল্ডটা কি, যে একটা ধরেন গোল একটা মোল্ড, বা ধরেন আপনি ডিম ভাজতেছেন, এখন ডিম আপনার কড়াইটা হচ্ছে ছোট, তো আপনি এখন ছোটটা কড়াইটার দিলেন, তো ওইখানে কিছুটা থিকনেস মানে কড়াইয়ের শেপ হয়ে যাবে ডিমটা ভাজার সময়। তো আপনি এখন বড় একটা ফ্রাইং প্যানে ভাজতেছেন, তো এটা আরো ছড়াই যাবে, তো ওইটা তখন ওইরকম একটা শেপ নেবে। তো এরকম আহ আপনারা কখনো প্লাস্টিকের চেয়ার বানানো দেখছেন, বা এরকম গ্লাস মগ হাবিজাবি এগুলো বানানো দেখছেন কিনা জানি না। তো আমার আর বাবা হচ্ছে আরএফএল এ চাকরি করে, সেই সুবাদে হচ্ছে আমার এরকম যাওয়ার সুযোগ হয়েছিল, যে ফ্যাক্টরি ভিজিট করার। তো তখন আর কি আসলে দেখছি যে এরকম প্লাস্টিক হচ্ছে এক জায়গা থেকে আসে আর একটা মোল্ডের ভিতর, সেখানে হিটের মধ্যে সেই হিট আর মোল্ডের মাঝখানে পড়ে হচ্ছে গিয়া ওই জগ চেয়ার যাই বলেন সেগুলা তৈরি হচ্ছে। তো সেখান থেকে আসলে সেই জিনিসটা আসলে হলো গিয়ে আমার টেমপ্লেট, যেটার মতন হবে জিনিসটা। সো সেটাকে বলতেছি আমরা টেমপ্লেট। তো এখানে আমাদের এই যে ট্রান্সলেশনটা হবে, ট্রান্সলেশন প্রোটিনটা হবে, এই প্রোটিনটা কি দেখে হবে? এই প্রোটিনটা আসলে আমাদের এমআরএনএটা দেখে হবে। যে এমআরএনএতে আমাদের যেরকম থাকবে সেরকম হচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিসটা হবে। তো এটা গেল আমাদের টেমপ্লেটের বিষয়টা, আশা করি ক্লিয়ার হয়েছে। যে আমরা যে মেসেঞ্জার আরএনএ সেটাকে আমরা টেমপ্লেট বলতেছি, টেমপ্লেট বলতেছি। আচ্ছা, এখন তো আমরা জানলাম যে টেমপ্লেট হচ্ছে এমআরএনএ। তো এবার আমরা আসেন এমআরএনএ সম্পর্কে একটু ডিটেলস জেনে আসি। এমআরএনএ, এই যে একটা জিনিস দেখা যাচ্ছে, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা জিপিপি, যে যেটা আসলে আমাদেরকে বলে ক্যাপ বলে, 5' ক্যাপ। তো এই 5' যে ক্যাপটা, এই যে আমাদের 5' যে ক্যাপটা, এটা যে দেখতে পাচ্ছেন আশা করি, এই 5' যে ক্যাপ, এটা হচ্ছে আমাদের বললাম যে 5' আনট্রান্সলেটেড রিজিয়ন, এখানে হচ্ছে কি আমার 3' আনট্রান্সলেটেড রিজিয়ন। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের এখানে দেখেন, এই যে হচ্ছে আমাদের জিপিপিটা, এটা হচ্ছে আমাদের ক্যাপ। এটা আসলে তৈরি হচ্ছে 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট দিয়ে। এটা হচ্ছে এটা এই সেটটা হচ্ছে 3, এই সেটটা হচ্ছে 5। তো এটা 5' বন্ড তৈরি করে আর কি, ট্রাইফসফেট লিংকেজ আর কি যেটাকে বলে। আর মাঝখানে হচ্ছে আমাদের এটা আসলে আসে কোথা থেকে আমরা আগেই বলছি, এটা আসলে আসলে আমাদের হচ্ছে হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ থেকে। আমরা যদি একটু লেখার চেষ্টা করি, এটা আসে আমাদের হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ। এই হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ থেকে হচ্ছে আমাদের এই যে ম্যাচিউর যে বলতেছি আমরা, ম্যাচিউর আমাদের কি বলে এটাকে এমআরএনএটা, এটা আসলে হচ্ছে আমাদের হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ থেকে। তো আমরা আগেই বলছি এই যে আমাদের টোটাল এই যে এমআরএনএটা, এটা হচ্ছে বিশাল বড়। তো বিশাল বড় বলছি আমরা, তো হচ্ছে আহ তো বড় যে বললাম, এটা আসলে কি কন্টেন্ট করে, এটা আসলে নিউক্লিওটাইড কন্টেন্ট করে। তো এই নিউক্লিওটাইড গুলো কতগুলো, কি পরিমাণ? তো এটা প্রায় 500 থেকে 6000 পর্যন্ত নিউক্লিওটাইড নিয়ে হচ্ছে কি আমাদের এই এমআরএনএটা তৈরি হয়। বুঝা যাচ্ছে বিশাল বড়। তো এবার আমরা যদি ইয়াতে যাই, এখন হচ্ছে এটার মাঝখানে আসি আমরা, মাঝখানে হলো এক্সনস। এক্সনস লেখছি আসলে এখানে অনেকগুলো এক্সন থাকে। ধরেন এখানে যদি আমরা 1, 2, 3, 4 এরকম করে অনেকগুলো এক্সন থাকে। ঠিক আছে, তো এই এক্সন গুলো মূলত 1 থেকে, এটা আসলে ভ্যারি করে, 1 থেকে আপ টু 79 পর্যন্ত এখানে এক্সন থাকতে পারে। আর হচ্ছে এই এক্সন গুলোর মাঝখানে কিন্তু আসলে আমাদের ইন্ট্রনস ছিল, কিন্তু এটা যখন আমাদের এই ট্রান্সক্রিপশনের যখন এটা আসলে ম্যাচুরেশনটা হয়, তখন এই ইন্ট্রনস গুলো আসলে বাদ পড়ে যায়। বাদ পড়ে যেয়ে সেটাকে আসলে সেই প্রসেসটাকে আমরা বলি স্প্লাইসিং, এবং সেইখানে কাজ করে আমাদের স্প্লাইজিওসোম নামে একটা প্রোটিন কমপ্লেক্স থাকে, সেটা আসলে এই স্প্লাইসিংটা করে, এবং এই জায়গাটাকে আসলে আমাদের কি বলে ম্যাচুরেশন করে আর কি।
এটাকে আমার ম্যাচুরেশন বলতে এটাকে আমার উপযোগী করে তোলে আমার ট্রান্সলেশনের জন্য। আশা করি একটু ক্লিয়ার। আর এখানে এই যে আমরা আগেও বলেছি যে এটার প্রপোর্শনটা আসলে 5% এর মতন, 5% 5% বলছি। এখন এটার ফাংশন কি? ফাংশন আমরা একটু আগে আমরা যে পড়লাম যে এটা আমাদের কি করে, এটা হচ্ছে আমাদের টেমপ্লেট হিসেবে কাজ করে। এবার আমরা পরেরটাতে যাই। এমআরআই নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর হচ্ছে আমরা পরের ইয়াতে যাই, পরের যে রিকোয়ারমেন্টসটা বা দরকারি যে জিনিসটা। পরের জিনিসটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট। সাবস্ট্রেট কি বা কাঁচামাল কি, যেটা ছাড়া আসলে হবেই না। এখন আমার ধরেন টেমপ্লেট আছে, মেশিনারিজ আছে, কিন্তু আমার কোনো কাঁচামাল নাই। কাঁচামাল নাই তোলে তো আমি আর জিনিসটা বানাতে পারতেছি না। তো এখন সেটা বানানোর জন্য আসলে আমাদের এখন এই অ্যামাইনো অ্যাসিড গুলো লাগবে। এখানে অল দ্য এসেনশিয়াল আর নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডস গুলো লাগবে। যে 20 অ্যামাইনো অ্যাসিড আমরা চার্টের নিচে পড়ছিলাম, আই গেস মনে আছে। তো মনে থাকলে আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে কে কি কোনটা কোনটা বলেছিলেন, বা আমাদের ইনিশিয়েশন কোডন কোনটা ছিল সেটা আমাকে একটু কমেন্ট করে সবাই জানাবেন। এরপরে আমরা চলে আসি আমাদের পরেরটাতে। পরেরটা হচ্ছে আমাদের টিআরএনএ। এখন টিআরএনএ এর কাজ কি কি আছে সেটা আমরা জানবো। টিআরএনএ এর কাজটা জানতে হলে আমরা আবার একটু ব্যাকে যাই। আমাদের টিআরএনএ টা কোথায়? এজ এ টিআরএনএ। তো টিআরএনএ টা আমি এই যে আপনাদের যখন এই স্লাইডটা তৈরি করছিলাম তখন এরকম খুঁজতে খুঁজতে হঠাৎ করে এই পাতার ছবিটা পেলাম, যে ক্লোভার লিফ। এই ক্লোভার লিফটা হচ্ছে গিয়ে আমাদের টিআরএনএ টার মতন, যে এই যে 3টা পাতা, এই যে হলো 3টা লুপ। আর হচ্ছে আমাদের এই যে বোটার মতন যে জায়গাটা সেটা হচ্ছে তার এই যে অ্যাকসেপ্টর আর্ম যেটাকে বলছি। তো এটা যে 3টা লুপ আছে, এই 3টা লুপ, একটা হচ্ছে আমরা যেটাকে বলছি টি লুপ, এটাকে বলছি আমরা অ্যান্টিকোডন লুপ। এই জায়গাটায় এসে আসলে আমাদের ওই যে অ্যামাইনো অ্যাসিডটা সেটার অ্যান্টিকোডনটা এখানে আসলে ফর্ম করে, সেই মতন করে আসলে সে তার ট্রান্সলেশন প্রসেসটা চালায়। আর এই পাশে আছে হচ্ছে ডি লুপ। তো এটা আসলে কই থেকে আসে? এটার একটা লার্জ প্রিকারসর ছিল, সেখান থেকে এটা ভেঙে ছোট হয়ে এটা ম্যাচিউর হয়ে তখন এখানে আসে, এবং এটা সবচেয়ে স্মলেস্ট। আমরা কিছুক্ষণ আগেই পড়েছি এমআরএনএ সবচেয়ে বড়, আর এখানে এটা পড়ছে টিআরএনএ, এটা হচ্ছে স্মলেস্ট। তো এটা হচ্ছে এভারেজে 80 নিউক্লিওটাইডের মতন হচ্ছে এটা আমাদের ক্যারি করে। এটার 3 প্রাইম যে এন্ডটা আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি, 3 প্রাইম এন্ড, এই 3 প্রাইম এন্ডটাকে আমরা বলি হচ্ছে অ্যাকসেপ্টর আর্ম বা অ্যাকসেপ্টর স্টেম যেটাই বলি না কেন। তো এইখানে এসে যখন দেখতে পাচ্ছি যে একটা আমার এই নাইট্রোজেনাস বেস যখন যুক্ত হয় বা কোডন যখন যুক্ত হয়, তখন এই টিআরএনএটাকে আমরা টোটালটাকে বলবো হচ্ছে চার্জড টিআরএনএ। মনে করেন আপনারা আপনারা ইয়া করছিলেন না কখনো যে ধরেন এভাবে নরমালি সোডিয়াম আছে, ঠিক আছে, এটাকে আপনার কি বলেন? জাস্ট সোডিয়াম। এখন সোডিয়ামের পাশে একটা প্লাস দিয়ে দিলাম, তার মানে সে এখন পজিটিভলি চার্জড। তো এরকম তার পাশে যখন এরকম একটা ইয়ে আসে, সেটাকে আমরা যেটা বলি যে অ্যামাইনো অ্যাসিড আসে, তখন এটাকে আমরা চার্জ টিএনএ বলি। তখন এই যখন এটা চার্জড বলি তখন এটাকে আরেকটা নাম দেই, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাডাপ্টার মলিকিউল। তো এখান থেকে মোটামুটি এটুকুই। আরেকটা জিনিস সেটা হচ্ছে এটার ফাংশনটা কি। এটার ফাংশনটা যখনই আমরা বলতে যাব তখন এটার ফাংশন আসবে হচ্ছে টিআরএনএ স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড থেকে আমার প্রোটিন সিনথেসিসের সাইটে নিয়ে যায়। মানে বললাম না যে ধরেন আমি পানি দিব, পানি হচ্ছে গিয়ে ধরেন আমার বাসার থেকে আমি ছাদে পানি নেব, তো আমার অবভিয়াসলি একটা পাইপ লাগবে, হোস পাইপ লাগবে। তো যে হোস পাইপটা, সেই হোস পাইপটা হচ্ছে গিয়ে আমরা ধরেন ছাদে নিয়ে গেলাম। যে হোস পাইপটা দিয়ে আমরা এই যে ছাদে নিয়ে গেলাম, মানে ছাদ হচ্ছে গিয়ে আমার অ্যাকশনের জায়গা, যে এইখানে আমি পানি দেব। তো সেই জায়গাটা যে নিয়ে গেলাম সেইটা নিয়ে গেল কে? এই আমার হোস পাইপ। তো এই হোস পাইপের দায়িত্বটা পালন করতেছে কে? এই টিআরএনএ। আশা করি উদাহরণটা দিয়ে বোঝা গেছে। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে জানালে আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো সলভ করার। তো
তো এরপরে আমরা পরেরটায় যাই। পরে আমাদের কি ছিল? পরে ছিল হচ্ছে আমাদের রাইবোজোম উইথ রাইবোজোমাল আরএনএ। এটা হচ্ছে আমাদের সাইট অফ প্রোটিন সিনথেসিস। আমরা এই যে এতক্ষণ ধরে বলতেছি যে আমাদের ফ্যাক্টরিতে হচ্ছে আমরা এটা বানাবো, ওইটা বানাবো, এই কাঁচামাল নিলাম, মেশিনপাতি নিলাম, সাচ নিলাম। তো এই ফ্যাক্টরিটা হচ্ছে কি আমাদের এই প্রোটিন সিনথেসিস যে জায়গায় করব। তো আশা করি এটা বোঝা গেছে যে প্রোটিন সিনথেসিস। তো আমরা এবার একটু আরআরএনএ সম্পর্কে জেনে আসি পিছন থেকে। আরআরএনএটা কোথায়? এই হচ্ছে আমাদের আরআরএনএ। তো এই আরআরএনএটা, এটা দুইটা সাব ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন। এই একটা পার্ট, এই একটা পার্ট। তো একটা পার্ট হচ্ছে কি আমার 60S আর একটা হচ্ছে 40S। তো মনে হতে পারে যে আরে 60S আর 40S যোগ করলে তোমার 100S হওয়ার কথা, কিন্তু 80S কেন? এখন এই 60S আর 40S এই দুটো তো আর আমার ওই যে কি বলে নরমাল ম্যাথের অঙ্ক না, ম্যাথের যে নাম্বার সেগুলো না, যে 60 আর 40 যোগ করে দিলাম 100S হয়ে গেল, কিন্তু এখানে 80S। এই এসটা আসলে কি? এই এসটা আসলে আমাদের, এই এসটা দেওয়া বোঝায় হচ্ছে আমাদের স্পেসবার্গ ইউনিট। স্পেসবার্গ ইউনিটটা কি? এই স্পেসবার্গ ইউনিটটা হচ্ছে আসলে আসছে যে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট মেজার্ড ইন স্পেসবার্গ ইউনিট। মানে এই আরএনএটাকে যখন আমরা সেডিমেন্ট করি, সেডিমেন্টেশন করলে এটা কোনো কিছুর সাথে হচ্ছে এরকম আমার রিলেশন বা প্রপোর্শনে নিয়ে আসে, তখন যে জিনিসটা পাওয়া যায় সেটা বোঝানোর জন্য আসলে এস দিয়ে স্পেসবার্গ ইউনিটটা বোঝানো হয়েছে। এটার সাথে আসলে আমাদের নরমাল জীবনের যে টাকা গুনি যে ম্যাথ করি সেই ম্যাথের কোনো সম্পর্ক নেই। তো এই যে আমরা 60S, এই 60S এর ভিতরে আবার তিনটা পার্ট থাকে। তিনটা পার্ট হচ্ছে একটা 5S থাকে, একটা 28S থাকে, আর একটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5.8S থাকে। এই তিনটা কি বলে, তিনটা পার্ট মিলে হচ্ছে আমাদের এই 60S টা তৈরি হচ্ছে। আর 40S এর মধ্যে শুধু একটাই থাকে, 18S টা থাকে। এই হলো আমাদের টোটাল আরআরএনএ টা গেল। এখন এই আরআরএনএ যে বললাম, এই আরআরএনএ এর আমাদের পার্সেন্টেজটা বলছিলাম যে এরা হচ্ছে গিয়ে আমাদের সেলের ভিতরে ভূমিদস্যু। তো এই ভূমিদস্যু যে বললাম, এই ভূমিদস্যু মানে হচ্ছে এরা 80% জায়গা দখল করে থাকে। আর এদের ফাংশন আমরা এই যে একটু পরে যে একটু আগে যে আমরা বলছিলাম রিকোয়ারমেন্টস এ, অর্থাৎ এরা সাইট অফ প্রোটিন সিনথেসিস, মানে এখানে আমাদের সব প্রোটিন সিনথেসিসের কাজকর্ম হয়। এছাড়াও আমি যে একটা বায়োলজিক্যাল ফাংশন ঘটাবো, এই বায়োলজিক্যাল ফাংশন ঘটালে তো কিছু কেমিক্যাল লাগবে। তো কেমিক্যাল বা হচ্ছে গিয়ে ধরেন আমরা কি বলি, এটা প্রভাবক লাগবে, যেটা দিয়ে আসলে এই জিনিসটাকে আমরা ইনফ্লুয়েন্স করব। তো ইনফ্লুয়েন্সার হিসেবে এখানে থাকবে হচ্ছে আমাদের এনজাইমস। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস আর হচ্ছে আমাদের পেপটিডাইল ট্রান্সফারেজেস। এখন এই অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস যে বললাম, এই অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিসের কাজটা কি, এইটা জানতে হচ্ছে আমরা একটু সামনে যাব। দেখেন আমরা এখানে কি বলছিলাম, হোয়াট আর দ্য স্টেপস অফ ট্রান্সলেশন। তো এখানে একটা ইয়ে আছে যে অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড। এই অ্যাক্টিভেশন যখন করব, এই অ্যামাইনো অ্যাসিডটার সাথে একটা টিআরএনএ একটা এটিপি যুক্ত হয়ে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ আর সাথে হলো এএমপি তৈরি করবে। এই যে কাজটা ঘটবে বা এই বিক্রিয়াটা যে ঘটবে, এই রিঅ্যাকশনটা যে ঘটবে, এই রিঅ্যাকশনটা ঘটাইতে এখানে কাজ করবে হচ্ছে আমার এই অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেজ। আর আরেকটা যে বললাম পেপটিডাইল ট্রান্সফারেজেস, এখন পেপটিডাইল ট্রান্সফারেজের কাজ কোথায়? পেপটিডাইল ট্রান্সফারেজের কাজ আমরা একটু পরেই পড়তে যাব। তার আগে আমরা একটু প্রোটিন ফ্যাক্টরস গুলো দেখে আসি। প্রোটিন ফ্যাক্টরস গুলো যখন দেখতে যাব, তখন এখানে কি কি আছে দেখেন। ইআইএফ, আইএফটা বলতে এখানে ইনিশিয়েশন ফ্যাক্টর বোঝাচ্ছে। ইএফ যখন বলছি তখন এখানে ইলংগেশন ফ্যাক্টর বোঝাচ্ছে। আর আরএফ যখন বলছি তখন এটাকে রিলিজ ফ্যাক্টর বোঝাচ্ছে। ঠিক আছে? তো এখান থেকে এখন যখন বুঝলাম যে আমার তিনটা আসলে প্রোটিন ফ্যাক্টর দরকার, এখানে যেটা আরএফ আছে এটাকে অনেক সময় টিএফও বলা হয়, যে টার্মিনেশন ফ্যাক্টর। তো এই যে তিনটা প্রোটিন ফ্যাক্টর আছে, তো এখান থেকে খুবই সহজে বোঝা যাচ্ছে যে আমাদের আসলে তিনটা সাথে দরকার। আমাদের যে প্রোটিন ফ্যাক্টর যে তিনটা, মানে অর্থাৎ আমাদের তিনটা স্টেপ আছে ট্রান্সলেশনের। তো এই ট্রান্সলেশনের যে তিনটা স্টেপ আছে, এই তিনটা স্টেপ আমরা কি কি, ইনিশিয়েশন ফ্যাক্টর অর্থাৎ ইনিশিয়েশন হবে, ইলংগেশন ফ্যাক্টর অর্থাৎ এখানে একটা ইলংগেশন পিরিয়ড যাবে,
আর সাথে একটা রিলিজিং ফ্যাক্টর অথবা টার্মিনেশন ফ্যাক্টর যেটাকে বলে সেটা একটা, অর্থাৎ জিনিসটা একটা টার্মিনেশন ঘটবে। তো ৩ টা আমাদের obviously বুঝতে পারতেছি এই জায়গা থেকেই। এখন মনে একটা প্রশ্ন হতে পারে ফার্স্ট ইয়ারে যে আচ্ছা এখানে ভাইয়া তো ইনিশিয়েশন ফ্যাক্টর বলতেছে, ইলংগেশন ফ্যাক্টর বলতেছে আর রিলিজিং ফ্যাক্টর বলতেছে। কিন্তু আসলে এখানে গুলো কি? এইগুলো আসলে আমরা জানি যে সেল ২ ধরনের, ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক। তো এখানে আসলে যে ইউক্যারিওটিক যে পোরশনটা সেটা মানে ইউক্যারিওটিক ট্রান্সলেশন বোঝানোর জন্য বা ইউক্যারিওটিক সেলের মধ্যে প্রোটিন ফ্যাক্টর বোঝানোর জন্য এখানে ইআইএফ টা এভাবে মেনশন করা হয়েছে। এখন এই যে এত দুনিয়ার কাজ করব, ফ্যাক্টরিতে মেশিন চালাবো, কারেন্ট লাগবে না? কারেন্ট না হলে অর্থাৎ এনার্জি না থাকলে তো আমার এটা সম্ভব না কাজ করা। তো obviously তার জন্য আমার এনার্জি লাগবে। এটিপি এন্ড জিটিপি, 2 এটিপিস এন্ড 2 জিটিপিস। এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস গুলো। আপনারা যদি এই পর্যন্ত ক্লিয়ার থাকেন তাহলে আমরা নেক্সটে যাব যে এবারে আমাদের মূল ট্রান্সলেশন যে প্রসেসটা, এই প্রসেসটার ভিতরে যাব। আপনারা যদি বোর হয়ে থাকেন তাহলেও আমাকে জানাবেন। আপনার যদি মনে হয় যে এই জায়গাটা আরেকটু রিক্যাপ করা দরকার তাহলে সেটাও আমাদেরকে জানাবেন। চেষ্টা করব সেটা আমরা সলভ করে দেওয়ার। অথবা চাইলে আপনারা যদি বোর হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের গল্পও শেয়ার করতে পারেন কোনো। আমরা পড়ার ফাঁকে ফাঁকে এটাও একটু পড়লাম। ওকে। কয়েকজন বলল যে তাদের ক্লিয়ার হয়েছে। তো আমরা এটা এখন সামনের দিকে আগাচ্ছি। যে আমাদের ট্রান্সলেশনের মূল প্রসেসটা। এবার হলো এতক্ষণ জানলাম যে আমাদের কি, কি দরকার আসলে এই জিনিসটা বানানোর জন্য। এবার হচ্ছে আমরা বানাবো। ওই যে অনেকেই থাকে যেমন আমার বোন, সে হচ্ছে গিয়ে ৪-৫ দিন ধরে দেখে যে তার কি, কি লাগবে রান্না করতে। কেক বানাবে, তারপর কি, কি জানি বানায় হাবিজাবি। আমি তো চিনিও না, নামও জানি না। তো হচ্ছে সে এরকম দেখে কি, কি লাগবে। এবার সে রান্না করতে যাবে। তো এই জিনিসটা এরকম। এতক্ষণ বইসে আমরা দেখলাম আসলে আমাদের কি, কি দরকার। আর সামনে আগানোর জন্য কি, কি মাল মসলা আসলে আমার নিয়ে আসা দরকার সেগুলো আমরা নিয়ে আসলাম। এবার আমরা সামনে আগাবো। তো হচ্ছে এবার আমরা যাই what are the steps of translation? আপনার যদি বোর লাগে থাকে তাহলে সেটাও আমাকে জানান যে ভাইয়া বোরিং হয়ে যাচ্ছে বা অনেক ফাস্ট চলে যাচ্ছি। তাহলে সেটাও জানান আমাদেরকে। তাহলে সুবিধা হবে আরকি। তো এবার আমাদের স্টেপস অফ ট্রান্সলেশন গুলো যাচ্ছি। দেখেন এই যে স্টেপস গুলো আছে সেটা আসলে আমাদের মেইন পার্ট হচ্ছে আমাদের ইনিশিয়েশনটা, ইলংগেশনটা আর টার্মিনেশনটা। কিন্তু সাথে আমরা দুইটা এডিশনাল যোগ করছি, অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড আর পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। এগুলো অ্যাড করার কারণ কি? এগুলো আসলে আমাদের পরে লাগবে, এখন লাগবে না। কিন্তু অ্যাক্টিভেশন অফ যে মানে মেইন আমাদের কাজ কিন্তু ৩ টাই। ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন। আপনার যদি ৫ টা মনে না থাকে আপনি ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশন লিখলেও এই কথাগুলো পরে ভিতরে চলে আসবে। ওইভাবে মানে পরে মেনশন করলেও হবে। তো আমরা আমাদের ট্রান্সলেশন প্রসেসটা শুরু করব। তো আমরা প্রথমে শুরু করতেছি আমাদের অ্যামাইনো অ্যাসিডের অ্যাক্টিভেশনটা দিয়ে।
তো অ্যামাইনো অ্যাসিডের অ্যাক্টিভেশনটা আমরা এখানেই বলছি যে আমাদের আসলে অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভ করতে কি কি লাগবে। আমাদের প্রথমে একটা অ্যামাইনো অ্যাসিড লাগবে যেটা আসলে অ্যাক্টিভেট করব, সাথে আমাদের টিআরএনএ লাগবে, আর হচ্ছে আমাদের এনার্জি লাগবে। তো হচ্ছে গিয়ে এরপর এটা হচ্ছে গিয়ে আমাদের এই অ্যামাইনো অ্যাসিড যে টিআরএনএ সিনথেটাইজ আছে সেটা দিয়ে আসলে সেটা যে আমাদের টিআরএনএ এর যে আমরা একটা ডি আর্ম পড়ছিলাম, যে অ্যাকসেপ্টর আর্ম যেটা, সেখানে যে এটা হলো গিয়ে চিনতে পারবে যে হ্যাঁ আরে এইটা তো সেই আমাদের অ্যামাইনো অ্যাসিডটা। তো সেখানে যখন চিনতে পারবে সেখানে আমাদের এটা সেটা ক্যারি করবে, ক্যারি করে সেটা প্রথমে অ্যাক্টিভেট হবে এটিপি দিয়ে। অ্যামাইনো অ্যাসিডটাই আগে প্রথমে অ্যাক্টিভেট হবে এটিপি দিয়ে। তারপর হচ্ছে গিয়ে যে যখন এটিপি মানে চিনলো, অ্যাক্টিভেটেড হলো অ্যামাইনো অ্যাসিডটা এটিপির সাথে, অ্যামাইনো অ্যাসিডটা এটিপির সাথে অ্যাক্টিভেটেড হওয়ার পরে তারপরে হচ্ছে এটা টিআরএনএ এর সাথে যে আমরা যে বলছিলাম যে অ্যাকসেপ্টর আর্ম, সেখানে আসলে তখন এই টিআরএনএ এর সাথে বাইন্ড করবে, কি হবে এস্টারিফাইড হবে, এস্টারিফিকেশন বিক্রিয়ার মাধ্যমে তখন সেখানে বাইন্ড হবে। বাইন্ড হওয়ার পরে আমরা যে তখন এটা একটা দুইটা স্টেপের রিঅ্যাকশন, এখানে যদিও একটা স্টেপে দেখানো হয়েছে, কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড যেটা এই যে অ্যামাইনো অ্যাসিড যেটা বললাম, অ্যামাইনো অ্যাসিডটা প্রথমে আমার এটিপির সাথে আহ, বা হবে, বাইন্ড করে অ্যাক্টিভেটেড হবে আসলে অ্যামাইনো অ্যাসিড। এরপর এই অ্যামাইনো অ্যাসিডটা টিআরএনএ এর সাথে আমার এস্টেরিফাইড হয়ে বাইন্ড করবে। এরপরে এই জিনিসটা হাইড্রোলাইজড হবে এই যে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিসের মাধ্যমে। তারপর ফাইনালি এটা অ্যাক্টিভেট হবে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ আর সাথে হচ্ছে আমার এএমপি নিয়ে। আশা করছি এই জায়গাটা বোঝা গেছে আমাদের কিভাবে আগে এই অ্যামাইনো অ্যাসিড মানে অ্যামাইনো অ্যাসিডটা আমার অ্যাক্টিভেটেড হলো, আমাদের ফার্স্ট স্টেপ। এরপরে আমরা যাচ্ছি পরের যে মেইন আমাদের ইনিশিয়েশন, যেটা আমরা বলছিলাম যে আমাদের প্রধান স্টেপ হচ্ছে তিনটা: ইনিশিয়েশন, এলঙ্গেশন, আর হচ্ছে আমাদের টার্মিনেশন। তো ইনিশিয়েশনটার দিকে যাচ্ছি। এবার ইনিশিয়েশন হবে কিভাবে? ইনিশিয়েশনের জন্য আসলে আমাদের দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে আমাদের 40S রাইবোজোমাল সাবইউনিট, আর একটা হচ্ছে গিয়ে আমাদের যে 60S রাইবোজোমাল সাবইউনিট, সেই দুইটা দরকার আছে। তো প্রথমেই এই যে ফেজটা শুরুতে হবে কি হবে, এই শুরুতে হচ্ছে কি আমার ওই যে টিআরএনএটা, সেই টিআরএনএটা আসলে আমার এমআরএনএ তে এরকম খুঁজবে যে কই আছে কই আছে। তো এই এমআরএনএটাকে স্ক্যান করবে। স্ক্যান করবে কিভাবে? স্ক্যান করবে হচ্ছে কি আমার 5 প্রাইম টু 3 প্রাইম দিকে, অর্থাৎ বাম থেকে ডানের দিকে হচ্ছে কি এরকম করবে, মানে ইউজুয়ালি আমরা যেভাবে আঁকি সেই আন্দাজে বলছি। তো হচ্ছে সেটা বাইন্ড করবে, আহ, মানে চেক করবে, স্ক্যান করবে, যখনই দেখতে পাবে সেখানে এইউজি আছে, এইউজি দেখা মাত্রই সে হচ্ছে গিয়ে ওখানে চলে যাবে, ওখানে চলে গেল। এখন এখানে দেখেন নিচে দুইটা ওয়ার্ড লেখা আছে, একটা হচ্ছে কোজ্যাক আর একটা হচ্ছে সাইন ডালগার্নো। তো কোজ্যাকটা হচ্ছে এটা আসলে দুটো সিকোয়েন্স। তো আমরা যে ম্যামালিয়ান মানে হচ্ছে যারা স্তন্যপায়ী, তাদের ক্ষেত্রে যে সিকোয়েন্সটা সেটাকে কোজ্যাক সিকোয়েন্স বলে। আর যে ব্যাকটেরিয়া যারা, তাদের ক্ষেত্রে এই সিকোয়েন্সটাকে বলে হচ্ছে কি আমার যে সিনে ডালগার্নো সিকোয়েন্স। এই ব্যাপারে আসলে ডিটেলস জানি না, তো হঠাৎ এরকম পড়তে বলে হঠাৎ পেলাম, তো মনে হলো আপনাদেরকে জানাই, আপনারা যদি ইন্টারেস্ট পেয়ে আমাদেরকে আবার কিছু জানান, সেই উদ্দেশ্যে আসলে এটা বলা। তো এরপরে এই যে আমাদের এখানে 40S রাইবোজোমাল সাবইউনিটটা তৈরি হচ্ছে। তো এটা আবার আমরা রিক্যাপ করি যে প্রথমে একটা প্রি-ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি হবে যেটা 40S রাইবোজোমাল সাবইউনিটে। তো এখানে 40S রাইবোজোমাল সাবইউনিট, তারপর হচ্ছে আমরা ওই যে আমরা পাইছিলাম কি টিআরএনএ যেটা আসতেছিল, এমইটি টিআরএনএ, আর সাথে হচ্ছে কি আমার ইনিশিয়েশন ফ্যাক্টর আর জিটিপি, এইগুলো সব আমার একসাথে হইলো। একসাথে যখন ফর্ম করলো তখন হচ্ছে কি আমার সেটা প্রথম 40S হইলো। 40S এরপরে হচ্ছে আমার 60S টা আসবে। 60S টা এসে এই 40S এর সাথে এসে বসবে, তখন টোটালটা মিলে আমাদের এই 80S রাইবোজোমাল সাবইউনিটটা তৈরি হবে। তো আবার বলছি, আমাদের এই যে মেড টিআরএনএটা সাথে জিটিপি সাথে ইলংগেশন ফ্যাক্টর 2 এইগুলো আসলো, এরপর হচ্ছে গিয়ে 40S রাইবোজোমাল সাবইউনিটে ঢুকলো,
ঢোকার পরে এরা হলো গিয়ে এই যে ঢুকে গেছে 40s রাইবোজোমাল সাবইউনিটে। এরপরে তারা এই ফ্যাক্টর 4 এর সাথে বাইন্ড করে রিঅ্যাকশন করে সেখানে এরা আরেকটা মানে ফর্মে গেল। সেখানে দেখতেছে তারা এখানে একটা এমআরএনএ আছে। এই এমআরএনএ তে তারা একটা প্রোটিন সিকোয়েন্স পাইলো AUG। AUG পাওয়া মাত্রই তার এই কমপ্লেক্স ফর্মেশন সে কমপ্লিট করলো এই জায়গায় এসে। আর তখনই হচ্ছে গিয়ে যে আমরা 60s টাও চলে আসলো তার যে এরকম চেম্বার, যে পি চেম্বার, এ চেম্বার আর একটা হচ্ছে ই চেম্বার। এই জিনিসগুলো আমরা পরে ইলংগেশনে গিয়ে পড়বো। তো এই যে 3টা চেম্বার, এই 3টা চেম্বারে নিয়ে চলে আসলো 40s। এই যে 3টা চেম্বার, এই 3টা চেম্বার আসলে আমার এই ইয়াতেও আসে, 40s রাইবোজোমাল সাবইউনিটেও আসে। তো ওটা আর কি ওইভাবে দেখানো হয়নি। তো আমরা আশা করছি যে আমাদের এই 40s মানে এই যে ইনিশিয়েশনের যে প্যাকেজটা, যে 40s তারপর সেখানে আমার 60s টা এসে আমার এই যে 80s রাইবোজোমাল সাবইউনিটটা ক্রিয়েট করলো বা 80s ইনিশিয়েশন কমপ্লেক্সটা তৈরি করলো। এটা আশা করছি বুঝা গেছে। ইনিশিয়েশনটা বুঝতে কারো সমস্যা হলে আমাকে একটু কমেন্টে জানান, আমি আবার রিপিট করবো আপনাদের জন্য। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমার ইনিশিয়েশনটা আমি বলতে পারছি বা আপনারা বুঝছেন কিছুটা হলেও, তাহলে আমাকে একটু জানাবেন কমেন্টে, আমি চেষ্টা করবো তাহলে সামনের দিকে আগানোর। অথবা যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনি সেটাও আমাকে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো সেটা সলভ করে দেওয়া সামনে আগানোর। আচ্ছা, এবার তাহলে আমরা সামনে আগাই। এবার হচ্ছে আমাদের যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে আমাদের ইলংগেশন ফ্যাক্টরটা, বা ইলংগেশনটা কিভাবে হচ্ছে, ইলংগেশন প্রসেস যেটা বলি আর কি। তো ইলংগেশন বলতে গেলেই দেখেন, আমি আপনার জন্য কিছু ছবি কালেক্ট করছি, আমি যে বইগুলো পড়ছি সেখান থেকে। তো দেখেন এখানে আসলে দুইটা সাইড দেখানো হয়েছে, একটা পি সাইড একটা এ সাইড। জিনিসটা আপনার জন্য আমি একটা এঁকে দেখাচ্ছি একটু। ধরেন হচ্ছে এই যে একটা সাইড, এই একটা সাইড, এখানে হচ্ছে কি আমার এটা হচ্ছে এমআরএনএটা, এটা হচ্ছে আমার এমআরএনএটা, এটা হচ্ছে আমার রাইবোজোমটা যেটা আরআরএনএ, শুধু আর লিখছি। তো এটার এখানে হচ্ছে আমাদের 3টা এরকম চেম্বার থাকে। তো 3টা চেম্বারের মধ্যে এটাকে বলতেছি হচ্ছে আমার এ, এটাকে বলতেছি পি, আর এটাকে বলতেছি ই। তো এখানে এই যে এ পি ই বললাম, এগুলো আসলে কোনটা কি জিনিস, কিভাবে আসলো, বা কোনটার মানেই বা কি, তো সেটা আমরা একটু জানি বা জানার চেষ্টা করি। তো এখানে যে আমরা বললাম আমাদের আহ ইটা কি, ই মানে হচ্ছে এখানে এক্সিট, অর্থাৎ এখান দিয়ে বের হয়ে যাবে। এইখানে আমাদের মূলত কাজটা হবে হচ্ছে পি আর এ, এই যে দুইটা পার্ট, এই পি পার্ট আর হচ্ছে আমাদের এই পি পার্ট আর হচ্ছে এ পার্ট, এই দুইটা পার্ট হচ্ছে আমাদের কাজ হবে। আর ই পার্ট দিয়ে সব এক্সিট হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমরা একটু আগে কি পড়লাম, এখানে অলরেডি হচ্ছে আমাদের একটা এই যে এমইটি, তারপর এমইটি টিআরএনএ একটা আছে, ঠিক আছে, এটা অলরেডি এরকম বাইন্ড করছে। এখন এই যে আমাদের ইলংগেশন ফ্যাক্টর যে প্রসেসটা, এটাকে আমরা টোটাল 3টা ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে এটা ইনসারশন, ট্রান্সফার অফ অ্যামাইনো অ্যাসিড, আর একটা হচ্ছে ট্রান্সলোকেশন।
টোটাল তিনটা আমাকে একটু আমার কমেন্টে লিখে জানান যে তিনটা কি কি। আমি আবারও বলছি আপনাদের জন্য, ইনসারশন অফ অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ, তারপর ট্রান্সফার অফ অ্যামাইনো অ্যাসিড এবং ট্রান্সলোকেশন। তিনটা, এটা আমরা টোটাল ইলংগেশনটাকে তিনটা ভাগ করে ফেললাম আমাদের পড়ার সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে। তো তিনটা ভাগ করা হইলো। এখন ইনসারশন মানে কি? ইনসারশন এ ফর, এটা এ ফর মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, কিন্তু আমরা এটা বাংলা মনে রাখি। এ ফর মানে হচ্ছে এখানে আসবে, ঠিক আছে? নতুন এখানে একটা অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ আসবে বা অ্যাক্টিভেটেড টিআরএনএ, সে হচ্ছে গিয়ে এখানে আসবে। আসলো, এখানে তো অলরেডি আমার ইয়াটা হচ্ছেই, কি বলে, অলরেডি একটা মেট টিআরএনএ আছে বসে এখানে, সেই যে এইউজি তৈরি করে ফেলছে এখানে, মানে সরি এইউজির এখানে এগেইনস্ট এখানে আমার এই যে মেট তৈরি করাই আছে। এখন নতুন একটা সিকোয়েন্স আসলো, নতুন একটা সিকোয়েন্স এরকম আবার অ্যাক্টিভেটেড হয়ে সে আসলো। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন একটা আমার টিআরএনএ আসছে অ্যাক্টিভেট হয়ে, এই যে আমার যে এ সাইটটাতে আসছে। এখন এ সাইটটা আসার পরে এরপরের স্টেপটা আমরা কি বলছিলাম? ট্রান্সফার অফ অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা যে বললাম ট্রান্সফার, এই ট্রান্সফারটা কোথায় হবে? এই ট্রান্সফারটা এই যে পি সাইট, এই পি সাইট থেকে আমাদের এ সাইট হবে। এখানে যদি দেখাই, পি সাইট থেকে এ সাইট হবে শুধু এই অংশটুকু, এই যে মেট লেখা অংশটুকু, এই অংশটুকু, ঠিক আছে? তো এই যে এখন এই ট্রান্সফার অফ অ্যামাইনো অ্যাসিডটা হলো, আমরা একটু আগে যখন রিকোয়ারমেন্টস গুলো পড়তেছিলাম তখন আমরা পড়ছিলাম না যে আমাদের একটা কি বলে, একটা অ্যামাইনো সরি এনজাইম ছিল যে পেপটিডাইল ট্রান্সফারেজেস। তো সেই পেপটিডাইল ট্রান্সফারেজেস এইখানে কাজ করবে, আমরা বলছিলাম যে আমরা পরে পড়বো। তো সেই পেপটিডাইল ট্রান্সফারেজেস এখানে কাজ করবে। এই মেটটা যে আমার এই যে এখানে পরেরটার সাথে যে পরের যে অ্যামাইনো অ্যাসিডটা সেটার সাথে যে যুক্ত হবে বা তো সেই যে যুক্ত হবে, সেই যুক্ত হওয়ার কাজটা করবে এখান থেকে নিয়ে এই পেপটিডাইল ট্রান্সফারেজেস। অর্থাৎ পেপটিডাইল ট্রান্সফারেজের কাজ কি হচ্ছে? সে হচ্ছে বন্ড ফরমেশন করতেছে দুইটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে। এই হলো আমাদের পেপটিডাইলের কাজ। এখন এই মেট আরএনএটা যখন চলে গেল, এই মেট আরএনএটা চলে যাওয়ার পর মেটটা যখন আর কি এই পরেরটার সাথে যুক্ত হলো, তখন তো এইটা খালি, এটা এখন শুধু একটা টিআরএনএ, ঠিক আছে? এটা শুধু একটা এখন আমার টিআরএনএ, আর এই যে মেটটা গিয়ে এটার সাথে যুক্ত হয়েছে। এখন এই যে আমরা বলছিলাম আমাদের একটা এক্সিট আছে, যে ই যেটাকে বলি ই সাইড যেটা, এখন এই যে খালিটা ই সাইড দিয়ে বের হয়ে যাবে। যখন এই খালিটা ই সাইড দিয়ে বের হয়ে যাবে তখনই আবার অপর দিকে এই যে খালি হলো, খালি জায়গাটায় এ সাইড থেকে এটা এখানে চলে আসবে। আমরা যে বলছিলাম আমাদের মেটটা এখানে গিয়ে যুক্ত হয়েছিল আমাদের এ সাইটে, সেটাও আবার এখানে সুইচ করবে, অর্থাৎ একসাথে দুইটা সুইচ হবে। দুইটা সুইচ কি কি? একটা হচ্ছে পিআরএনএ থেকে খালি যে টিআরএনএটা সেটা ই তে চলে যাবে, আর এ তে যেটা নতুন করে ফর্ম হলো সেইটা এসে আমার পি তে আসবে। তো এরকম আসলো, এরকম করে এই প্রসেসটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। এই এতে আসবে, এতে আসার পর পি থেকে এতে যাবে, তারপর পি খালি হয়ে ই দিয়ে বের হয়ে যাবে, আর সাথে সাথে এ থেকে আবার পি তে আসবে, আবার এতে আসবে, এভাবে এই প্রসেসটা চলতে থাকবে। এই প্রসেসটা কতক্ষণ চলতে থাকবে? এই প্রসেসটা ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ আমি একটা স্টপ কোডন না পাবো। আমরা আবার কমেন্ট করে জানিয়ে ফেলি যে আমাদের স্টপ কোডন গুলো কি কি ছিল। আমাদের স্টপ কোডন ছিল ইউএই, ইউএএ, ইউএজি আর ইউজিএ, তিনটা। তো এরকম একটা যখনই স্টপ কোডন পাওয়া যাবে তখনই এই যে আমার যে রিলিজিং ফ্যাক্টর যেটা আছে সেটা আইসা আমার এই টিআরএনএ কে সিগন্যাল দেবে, এই ওর তো স্টপ কোডন চলে আসছে, তুমি আর যাও না। তো যখনই বলবে যাও না, তখনই এই যে আমাদের এই প্রসেস শেষ। এটা হলো আমাদের গেল ইলংগেশন। আর এই যে আমরা যে বললাম যে ট্রান্সলোকেশন বলছিলাম যে তিনটা ফেজের মধ্যে, ট্রান্সলোকেশন ফেজটা হচ্ছে এই যে আমরা আর যে এ থেকে পি তে গেল আর পি থেকে ই তে গেল, এই ফেজটাকে বলছি আমরা আমাদের ট্রান্সলোকেশন ফেজ। তো এই হলো আমাদের গেল ইলংগেশন ফেজটা। তো আমরা এই যে আমাদের স্টপ কোডন পেয়ে গেছি, তার মানে আমাদের এখন টার্মিনেশনে যেতে হবে। তো এই যে আমাদের টার্মিনেশন ফেজ, টার্মিনেশন ফেজটা কি হয় আমরা দেখি। এই যে এখানে পাইলো, পাওয়ার পর কি হলো, একটা রিলিজিং ফ্যাক্টর সাথে জিটিপি,
জিপিটিপি আসলো, আর আমাদের যে উপরে যে আমাদের ইয়েগুলো ফর্ম হয়েছিল সেগুলা সব রিলিজ হয়ে গেল, মানে ফ্রি প্রোটিন গুলো, যে ফ্রি প্রোটিন গুলো রিলিজ হয়ে গেল। আর আমাদের যে আরএনএ এমআরএনএ ছিল, আরআরএনএ ছিল, সেগুলো আবার রিইউজ হতে পারে বা রিসাইকেল হতে পারে। তো তারা চলে যাচ্ছে আমাদের রিসাইকেলিং করতে। তো মানে রিসাইকেলিং মানে আবার যখন লাগবে তখন আবার ইউজ হবে। তো আমরা এই জিনিসটা কি বুঝতে পারছি? যে আমাদের বললাম যে ইলংগেশনটা, আমরা দুইটা ফেজ বলছি আমাদের, যে ইনিশিয়েশনটা বলছি, ইলংগেশনটা বলছি, সাথে আমরা যে টার্মিনেশনটা সেটাও অল্প করে বলছি, কারণ এখানে ওইভাবে অত কিছু বলার নেই। তো কাইন্ডলি আমাকে একটু জানান আপনারা যে আমরা যে তিনটা ফেজ বললাম, যে ইনিশিয়েশন, ইলংগেশন আর হচ্ছে টার্মিনেশন, এই তিনটা বুঝছি কিনা, তাহলে আমরা একটু সামনে আগাবো। আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করব, যদি আপনারা একটু রেসপন্স করেন। আচ্ছা, কয়েকজন কমেন্টে লিখলো যে তারা বুঝছে, তো তাই আমরা একটু সামনে আগাচ্ছি বা সামনে আগানোর চেষ্টা করছি। তো সামনে আগাবো, সামনে এখন আমাদের আর কি বাকি ছিল আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা যে 4টা 5টা বলছিলাম যে আমাদের যখন এটা পড়বো তখন আমার এরকম 4-5টা ইয়ে আছে, কি বলে, স্টেপ আছে আমাদের এই টোটাল ট্রান্সলেশনটার। এই সেই স্টেপ গুলো আমাকে একটু কমেন্ট করে জানান যে কি কি স্টেপ ছিল। ইন দ্য মিন টাইম আমরা আমাদের ফাইনাল স্টেপ যেটা ছিল পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন, সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তার আগে আমরা একটা ছোট্ট একটা ভিডিও দেখে নেওয়ার চেষ্টা করি, আশা করি বুঝতে সুবিধা হবে আপনাদের। এই যে দেখেন, আমরা কি বলছিলাম, আমাদের এখানে এমআরএনএ যেটা, সেটা সরি টিআরএনএ, টিআরএনএ এর এখানে যে একটা মেট আসছে, এইচজিটিপি আসছে, ইনিশিয়েশন ফ্যাক্টর আসছে। এখন এটা আরো আগে যাবে। এই যে আমাদের 40S রাইবোজোমাল সাব ইউনিটটা চলে গেল, 40S রাইবোজোমাল সাব ইউনিটটা গেল, সেখানে এই যে 40S ইনিশিয়েশন কমপ্লেক্সটা করলো। এরপর সে আসলো এখানে স্ক্যান করতে, স্ক্যান করতেছে 5 প্রাইম টু 3 প্রাইমের দিকে স্ক্যান করতেছে, আমরা বলছিলাম স্ক্যান করবে বলছিলাম। তো এই যে স্ক্যান করলো, স্ক্যান করলো, এই যে আমাদের এইজি পেয়ে গেল। এইজিটা কি ছিল আমাদের? ইনিশিয়েশন ফ্যাক্টর। ইনিশিয়েশন ফ্যাক্টর পেয়ে গেল। এরপর যখনই পেয়ে গেল তখনই হয় যে আমাদের 60S টা চলে আসলো। এই বেচারা 60S আসলো, তার মানে কি হলো, এই আমাদের ইনিশিয়েশন যে কমপ্লেক্সটা ফর্ম করার কথা ছিল 80S ইনিশিয়েশন কমপ্লেক্স, সেই ইনিশিয়েশন কমপ্লেক্সটা আমরা ফর্ম করে ফেললাম। এবার আমরা সামনে আগাচ্ছি। এইবার চলে আসলো আমাদের এই ইলংগেশন ফেজ। আমরা বলছিলাম তিনটা চেম্বার, এ চেম্বার, তারপর হচ্ছে আমাদের আসবে পি চেম্বার, পি চেম্বারে গেল, আর এরপরে আমাদের ফাইনাল যেটা ই চেম্বার। আমরা আগে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের টোটাল 3টা চেম্বার হবে, তো এই 3টা চেম্বার হলো। এবার আমাদের ইলংগেশন প্রসেসটা এর মাধ্যমে শুরু হচ্ছে। তো এই যে একটা ইলংগেশন, আমরা বলছি প্রথম ফেজটা কি আমাদের ইনসারশন, মানে এখানে এ তে আসবে, তো এখানে আসলো। এই যে সিকোয়েন্স, সেই সিকোয়েন্স অনুযায়ী এখানে একটা কোডন তৈরি হলো, কোডনের এগেইনস্টে এখানে যে আমার প্রোটিন ছিল সেই প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড যেটা ছিল সেটাকে নিয়ে আসলাম। অ্যামাইনো অ্যাসিডটা এখানে যুক্ত হলো। কিন্তু দেখতেছে যে মিলতেছে না, এখানে যে ছিল তখন এটাকে বাদ দিয়ে দিছে। এখন আবার চেক করলো, এই যে এখন মিলছে। এখন হচ্ছে তারা এই মেট আর ফেনাইলিন, এই দুটো হচ্ছে গিয়ে আমার বন্ড করবে। কি দিয়ে বন্ড করবে? পেপটিডাইল ট্রান্সফারেজ দিয়ে বন্ড করলো। দেখছেন, যখন বন্ড করলো তখন এটা খালি হয়ে গেছে, টোটালটা কিন্তু শিফট করতেছে। এই শিফটিংটাকে বলতেছি আমরা হচ্ছে ট্রান্সলোকেশন। আর এই যে এমআরএনএ, এই সরি এইখান থেকে যে আমার পি থেকে যে ইয়াতে আসলো, সরি মেটটা যে ফেনাইলিনের সাথে যুক্ত হলো,
এটাকে বলতেছি ট্রান্সফার ফ্রম পি সাইড টু এ সাইড আর সাথে এলো। তো এইভাবে আবার নতুন করে আসলো। এই প্রসেস চলতেই থাকবে। আর এই যে আমাদের প্রোটিনের একটা ইয়া হচ্ছেই। আস্তে আস্তে শেষে এই যে টার্মিনেশনে চলে আসলো আমাদের যে ইয়াটা ছিল প্রোটিন সিনথেসিস ছিল, এটা টার্মিনেশন আমার কোডনটা পেয়ে গেল। তো টার্মিনেশন হবে এখন। এই সাথে সাথে আমাদের রিলিজিং ফ্যাক্টর চলে আসলো। রিলিজিং ফ্যাক্টর আইসা ওকে বলতেছে, যা বেটা অনেকক্ষণ হয়েছে, অনেক কাজ করছিস, এবার ছুটি তোর। তো ওইখান থেকে এই যে ছুটে চলে যাবে। তো ছুটে চলে গেলে এইটা এর মতন চলে আসলো। আর এই যে জিনিসগুলো মানে এটা এখন ফ্রি প্রোটিন হয়ে গেল। আর এই যে আমাদের যে এমআরএনএ আরআরএনএ এরা তখন ইউজ হবে আমাদের পরবর্তী যে কাজগুলো সেগুলোতে। আশা করছি আপনার বুঝতে পারছেন ইয়াটা। ভিডিওটা ভালো লাগলে থাকলে আমাকে কমেন্টে জানাবেন। এখন আমরা কিন্তু বলছিলাম আমাদের টোটাল 4টা যে হাই এনার্জি ফসফেট বন্ড ইউজ হয়েছে এখানে। আমরা বলছিলাম 2টা এটিপি 2টা জিটিপি। তো এই যে সেগুলো কই পাবো? সেগুলো আসলে ইউজ হয়েছে কোথায় কোথায় সেগুলো আমরা একটু দেখে আসি। আমাদের 2টা লাগছে হচ্ছে গিয়া আমাদের এই ইনিশিয়েশনে। আমরা বলছিলাম এটা একটা 2 স্টেপ প্রসেস, তাই এখানে আমাদের 2টা লাগছে। আর একটা লাগবে হচ্ছে আমাদের ইয়াতে সেটাকে বলে যে মানে অ্যাক্টিভেশন যেটা 2টা লাগবে আমাদের, ইনিশিয়াল অ্যাক্টিভেশনে 2টা লাগবে। আর একটা লাগবে আমাদের এই যে এখানে দেখেন এখানে যে যুক্ত হবে সেখানে একটা লাগবে। আর আরেকটা যেটা আমাদের ছিল সেটা লাগবে হচ্ছে আমাদের F2 তে। এই টোটাল হচ্ছে আমাদের তিনটা তিনটা ইয়া লাগতেছে আর কি। একটা প্রসেস কমপ্লিট করে তো তিনটা করে হচ্ছে, সরি 4টা করে আমাদের এনার্জি লাগতেছে, অর্থাৎ হাই এনার্জি হাই এনার্জি ফসফেট বন্ড লাগতেছে। এবার আমরা চলে যাই আমাদের পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনে। পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন বলতে এটা কিন্তু সব প্রোটিনের পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন দরকার হবে না। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন তাদেরই দরকার হবে যাদের ক্ষেত্রে ইম্যাচিউর প্রোটিন তৈরি হচ্ছে। কারণ ইম্যাচিউর প্রোটিন তো শরীরের কোনো কাজে লাগবে না, তাই সেটাকে তারা ম্যাচিউর করার চেষ্টা করবে। তো এই যে ম্যাচিউর করার জন্য তো তাদের যে প্রসেস গুলো সেটাই, কারণ আমার ট্রান্সলেশন প্রসেসটা শেষ হওয়ার পরবর্তীতে অর্থাৎ পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। তো এখানে কি কি করি আমরা? এখানে আসলে আমরা 4টা কাজ, মূলত আসলে 2টা, যেটা হচ্ছে ট্রিমিং আর কোভ্যালেন্ট মডিফিকেশন। এই 2টা মনে রাখলেই মোটামুটি হবে। আপনি চাইলে বা আপনি ভালো পড়লে, আপনার ক্যালিবার ভালো থাকলে আপনি 4টা মনে রাখতে পারেন। আমার সময় আমি 2টা পড়ছিলাম, ট্রিমিং আর কোভ্যালেন্ট মডিফিকেশন। তো ট্রিমিংটা হচ্ছে কি, অর্থাৎ কেটে ফেলা, ছাঁটাই করা। তো ট্রিমিংটা 2 ধরনের হতে পারে, আইদার টার্মিনাল অথবা ইন্টারনাল। ধরেন হচ্ছে আমরা এই একটা কিছু আঁকলাম, এরকম অনেকগুলো ভাগ। এখন আমায় কাটবো, এই লাস্টের দিকে শেষের 2টা কাটলাম, আর এই পাশে শেষের একটা কাটলাম। মাঝখানের একটুক আমার ইনটেক রইলো। তার মানে হচ্ছে আমি এখানে টার্মিনাল ট্রিমিং করলাম। আর ইন্টারনাল ট্রিমিং মানে হচ্ছে এই মাঝখানের গুলো কেটে দিলাম, একটুক রাখলাম, একটুক রাখলাম, এরা আবার যুক্ত হয়ে গেল। তো এটা আমরা করলাম ইন্টারনাল ট্রিমিং। এখন এটা আরো ভালো কিভাবে বোঝানো যায়, একটা ভালো এক্সাম্পল দেই। সেটা হচ্ছে ধরেন একটা ভিডিওর একটা ইন্ট্রো আছে, একটা আউট্রো আছে। মানে শুরুতে যেটা থাকে সেটা ইন্ট্রো, শেষে যেটা থাকে সেটা আউট্রো, মাঝখানে হচ্ছে মেইন কন্টেন্ট। বা ধরেন প্যারাগ্রাফের মতন, প্যারাগ্রাফের আপনি একটা ইয়ে দিলেন বা শুরু করলেন, তারপর একটা শেষ আছে। তো যে শুরুটা আপনার, এখন ধরেন আপনার টিচার করলো কি, আপনার প্যারাগ্রাফের শুরুর যেটা ইন্ট্রোটা কেটে দিল আর শেষে কনক্লুশনটা কেটে দিল। তো সেটাকে বলতেছি আমরা টার্মিনাল। আর এখন ধরেন আপনার মাঝখানের ডিসক্রিপশন তার ভালো লাগে নাই, সে বললো তোমার ইয়া ঠিক আছে, ইন্ট্রোডাকশন ঠিক আছে, কনক্লুশন ঠিক আছে, কিন্তু মাঝখানের ডিসক্রিপশন ঠিক নেই। তো সে ডিসক্রিপশনটা কেটে দিল, বলে এইটা ঠিক করে নিয়ে আসো। তো সেটা তখন করলো স্যার আপনার ইন্টারনাল ট্রিমিং করে দিল। আশা করছি এই উদাহরণটা দিয়ে বোঝা গেছে সব ক্লিয়ারলি। এবার আমরা পরেরটাতে যাই। এবার হলো কোভ্যালেন্ট মডিফিকেশন।
কোভ্যালেন্ট মডিফিকেশনটা আসলে কি? কোভ্যালেন্ট মডিফিকেশনটা হচ্ছে যে আসলে আহ আমাদের যে কোভ্যালেন্ট মানে কি? কোভ্যালেন্ট হচ্ছে গিয়ে একটা কিছু এটার সাথে একটা সহকারী কো। তো সেই এখানে হচ্ছে গিয়ে ধরেন আমার একটা কিছু আছে, তো সেটার সাথে একটা এডিশনাল কিছু যোগ করব। সেই যোগ করার যে প্রসেসটা সেটাকে বলতেছি কোভ্যালেন্ট মডিফিকেশন। তো এখানে নামগুলো শুনে বোঝা যাচ্ছে যে ফসফোরাইলেশন, কার্বক্সিলেশন, হাইড্রোক্সিলেশন, গ্লাইকোসাইলেশন। তো এই জিনিসটা হয়তো ভালো লাগবে না যে কি খালি লেখা রাখছে আর লেখা লেখা খালি পড়ে যাচ্ছে। তো আমরা কিছু ছবি দেখি। ছবিগুলোতে দেখলে আমরা দেখতে পাবো আমরা কি বলছিলাম যে ফসফোরাইলেশন বলছিলাম। ফসফোরাইলেশন মানে হচ্ছে কি আমাদের ফসফোরাইলেশন হচ্ছে এখানে একটা আমরা ফসফেট গ্রুপ যোগ করব। দেখেন এই যে আমাদের একটা প্রোটিন টোটালটা, এই প্রোটিনটার সাথে আমরা একটা ফসফেট গ্রুপ যুক্ত করে দেব। এখন এই যে ফসফেট গ্রুপ যুক্ত করলাম এটাকে বলতেছে ফসফোরাইলেশন। আবার দেখেন এখানে একটা যে একটা টাইরোসিন এটার সাথে এই যে একটা ফসফেট গ্রুপ যুক্ত করে দিলাম। এটা হচ্ছে আমাদের ফসফোরাইলেশনটা। এবার গ্লাইকোসাইলেশন। গ্লাইকোসাইলেশনটা নাম শুনলে কি মনে হয়? নাম শুনলে তেমন কিছু মনে হয় না, আবার অনেক কিছু মনে হয়। এখন দেখেন গ্লাইকোসাইলেশন বলতে আসলে বোঝায় যে টোটাল একটা কার্বোহাইড্রেট চেইন আমি সেখানে যুক্ত করে দেব। দেখেন এটা একটা কি? এটা একটা কার্বোহাইড্রেটের আমার চেইন, আর এটা হচ্ছে আমার সেরিন অর্থাৎ একটা প্রোটিন। তো এটার সাথে এটা যুক্ত করে দিলাম। এই দুটো একসাথে যুক্ত করে দিলাম। আবার এখানে দেখেন অ্যাসপারজিন এটার সাথে আরেকটা গ্লুকোজামাইন যুক্ত করে দিলাম। তো এই জিনিসটা অর্থাৎ যদি কার্বোহাইড্রেট কোনো চেইন আমি যুক্ত করে দেই প্রোটিনের সাথে সেটাকে বলবো হচ্ছে আমাদের যে গ্লাইকোসাইলেশন। এবার হাইড্রোক্সিলেশন অর্থাৎ বোঝা যাচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত হবে, আর কার্বক্সিলেশনে কার্বক্সিল গ্রুপ যুক্ত হবে। আরেকটা বলতে পারেন সেটা অ্যাসিটাইলেশন, সেখানে অ্যাসিটাইল গ্রুপ যুক্ত হবে। সেম অ্যাজ লাইক দ্যাট। এবার আমরা চলে যাই আমাদের প্রোটিন ফোল্ডিং এ। আমরা টোটাল চারটা বলছিলাম যে আমাদের চারটা প্রোটিন ফোল্ডিং আর প্রোটিন ডিজেনারেশন। তো প্রোটিন ফোল্ডিংটা কি? প্রোটিন হচ্ছে অনেক সময় দেখা যায় কি স্ট্রেট যখন একটা প্রোটিন আছে তখন সে কাজ করতে পারছে না, কিন্তু তখন যখন এটাকে অনেকগুলা ভাঁজ করা হচ্ছে তখন এটা স্ট্রেংথ বেড়ে গেছে। যেমন আপনি একটা কয়েলের কথা চিন্তা করেন, কয়েল কয়েল যদি আপনি স্ট্রেট থাকেন ইজিলি ভেঙে ফেলা যাবে, কিন্তু যখন এটাকে সার্কেল করা হচ্ছে বা কার্ল করা হচ্ছে তখন এটা ভাঙতে একটু দেরি হবে বা ভাঙতে একটু সময় লাগবে, বা অর্থাৎ এটার স্ট্রেংথ বাড়লো অর্থাৎ ম্যাচুরিটি বাড়লো। তো সেইটাকে আমরা বলতেছি প্রোটিন ফোল্ডিং। সেভাবে এটার পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন এ এই প্রোটিন ফোল্ডিংটা হতে পারে। এছাড়া একটা যেটা সেটা হলো ডিগ্রেডেশন। এখানে দেখেন একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ইউবিকুইটিন। তো এই যে এটা আসলে আরো সিম্পলিফাই করে বলা যায় যে প্রোটিন ডিজেনারেশন যেটা সেটা হচ্ছে গিয়ে যদি আমি যে ডিফেক্টিভ প্রোটিন যেগুলো থাকে সেগুলো আসলে সেগুলোর সাথে হচ্ছে আমার ইউবিকুইটিনটা থাকে। তো আমরা সেই ডিফেক্টিভ প্রোটিন থেকে যদি আমার ইউবিকুইটিনটা বাদ দিয়ে দেই, বাদ দেওয়ার কারণে এটাকে আসলে প্রোটিন ডিগ্রেডেশনের ভিতরে ফেলা হয়েছে। তো এর জন্য আসলে বলছে প্রোটিন ভেঙে ফেলে দিচ্ছি। তাই এখান থেকে আমার ইউবিকুইটিনেটেড যে আমার প্রোটিনটা সেটাকে হচ্ছে আমি সেখান থেকে ইউবিকুইটিনটা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে দেওয়ার কারণে এটা হচ্ছে ধরেন যে আমার একটা ইয়ার মতন, যে ঘায়ের মতন একটা প্রোটিন সেখানে একটা ঘা আছে। তো ঘা বা একটা ইনজুরি আছে, সেই ইনজুরিটা আমি ড্রেসিং করে দিচ্ছি। ড্রেসিং মানে ইউবিকুইটিনটাকে ফেলে দিচ্ছি বা বাদ দিয়ে দিচ্ছি। সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ইউবিকুইটিনেশন। এখন এই যে আমরা পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন গুলো পড়লাম এগুলো কি কাজে লাগবে, কেন লাগবে সেটা মনে হতে পারে। তার জন্য আমরা কিছু ক্লিনিক্যাল লাগছি, বা বলা যায় এখানে কিছু রোল আছে ভিটামিনস এর যেগুলো আমার পরবর্তী কাজে লাগবে। একটু কোরিলেশন টাইপের আরকি। মূলত ব্যাপারে একই সব পড়তেছি এগুলো তো জানি। তো আমরা এখন ভিটামিনস যে রোল গুলো আছে এখানে সেটা একটু দেখি। দেখেন প্রথমে আসছে আমাদের ভিটামিন কে টা। ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে, ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10, এগুলো হচ্ছে আমাদের ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। তো এই যে আম, আমাদের টিচার আমাদেরকে মনে রাখাইছিল হচ্ছে কি 1972 বললাম। 1900 হচ্ছে কি মানে লাইক জিনিসটা এরকম যে 1972, এই যে হচ্ছে 2, 7, 9, আর এই একের সাথে আমরা একটা জিরো এরকম কল্পনা করে নিতাম। এই হচ্ছে 10। এই হলো 1972 দিয়ে আমরা মনে রাখতাম যে প্রোটিন এই সরি
যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ক্লটিং ফ্যাক্টর গুলো সেগুলো। তো এগুলো যখন আমার কার্বক্সিলেশন রিঅ্যাকশন হয় তখন হচ্ছে গামা কার্বক্সিলেশন রিঅ্যাকশনে তখন এরা হলো গিয়ে অ্যাক্টিভেট হয়। তো সেই রিঅ্যাকশনটা আসলে তৈরি হয় হলো রিঅ্যাকশনটা যে করতেছি এই রিঅ্যাকশনটা আসলে এই আমার কার্বক্সিলেশন যে বললাম যে কার্বন একটা কার্বক্সিল মূলক যুক্ত হচ্ছে বা কার্বক্সিল যুক্ত হচ্ছে সেটাই আসলে আয়রন যুক্ত হচ্ছে সেটাই আসলে হচ্ছে কার্বক্সিলেশন রিঅ্যাকশন। তো এখানে ভিটামিন কে যদি না থাকতো তাহলে এই কাজগুলো হইতো না। আরেকটা হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি হচ্ছে যে আমাদের কোলাজেন সিনথেসিস করি। এটা হলো গিয়ে প্রোলিন আর লাইসিনের হাইড্রোক্সিলেশনের মাধ্যমে সেই কোলাজেন সিনথেসিসের সময় সেখানে হচ্ছে ভিটামিন সি লাগে। এর জন্যই বলে যে কোনো যদি ঘা হয় বা কিছু হয় বলে ভিটামিন সি খাও, ভিটামিন সি খাও। তো এর জন্য তখন সেই কোলাজেন সিনথেসিস হয়। তো এই ছিল মোটামুটি আহ, আমাদের আজকের পড়া। সাথে চাইলে আমি আরো কিছু অ্যাড করতে পারতাম, যেমন হচ্ছে যে আহ, ওই যখন আমাদের এই অক্সিডেশনটা ঠিক মতন হয় না, যে ডিফেক্টিভ অক্সিডেশন হয়, সেই ডিফেক্টিভ অক্সিডেশন হলে সেখানে একটা জেল ওয়েগার সিনড্রোম বলে একটা ডিজিজ হয়। এটা একটা জেনেটিক ডিজিজ। এছাড়াও আমাদের আরো কিছু যেমন ফ্যামিলিয়াল যে হাইপারকোলেস্টেরেমিয়া হয়, হাইপারকোলেস্টেরল বলতে বলতে বোঝা হচ্ছে যে রক্তে বলে যে কোলেস্টেরলের পরিমাণ বেশি। তো সেটা অনেক সময় মানে ফ্যামিলিয়াল মানে বংশগত থেকে ফ্যামিলি থেকে আসে এরকম কিছু, সেটা জেনেটিক ফ্যাক্টরের কারণে হতে পারে। সাথে সিস্টিক ফাইব্রোসিস, যদি প্রোটিনটা আমার প্রপারলি না যায়। এখানে কিছু আসলে কথা আছে, যেমন প্রোটিন টার্গেটিং বলে একটা টার্মিনোলজি আছে। তো প্রোটিন টার্গেটিং বলতে বোঝায় যে আমার প্রোটিনটা ধরেন একটা চিঠির মতন, সেটা হচ্ছে এখন আপনার বাসায় পাঠানো লাগবে। ধরেন আপনার নাম হচ্ছে গিয়ে খালিদ, আমি খালিদের বাসায় পাঠাবো। এখন খালিদের বাসায় না পাঠায় এটা চলে গেল ধরেন যে আরেকজনের বাসায়, ধরেন আদনানের বাসায় চলে গেল। তো আদনানের বাসায় যদি চলে যায় তাহলে কি এটা তার জায়গা মতন গেল না, তো চিঠিটার কোনো লাভ নাই। তখন সে ওইখানে যায়, এখন চিঠিটা যদি আমি ধরেন আদনানের নামে কিছু উল্টাপাল্টা লিখে থাকি তো আদনান যায় না, এখন আমার সাথে রাগারাগি করলো, শেষ। তো জিনিসটা হচ্ছে এরকম যে প্রোটিন টার্গেটিংটা, এখন প্রোটিনটা আমি পাঠাবো ধরেন এক জায়গায়, সে ওই জায়গায় না যেয়ে আরেক জায়গায় গেল। তো সে সেখানে গিয়ে এখন এই যে ঝামেলা করতেছে, গ্যাঞ্জাম করতেছে। তো গ্যাঞ্জাম করে তো সেখানে সে এরকম সিস্টিক ফাইব্রোসিস করতেছে বা হাইপারকোলেস্টেরমিয়া এসব কারণ হয়ে দাঁড়াইতেছে। এই জিনিসগুলো অবশ্য আরো ডিটেইলে জানা যাবে পরে। আরো কিছু জিনিস যেগুলো ছিল আমরা যেগুলো স্কিপ করে গেছি, যেমন হচ্ছে যে আমাদের কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো আসলে আমাদের এখানে ইউজ করা হয় উম, আমাদের বিভিন্ন ট্রিটমেন্ট পারপাসে। যেমন ব্যাকটেরিয়া ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ব্যাকটেরিওস্ট্যাটিক ইউজ করি, যেমন টেট্রাসাইক্লিন বলা যেতে পারে বা ক্লোরামফেনিকল। এগুলো আসলে আমার রিভার্সিবল ইনহিবিটরস, যে আমার ট্রান্সলেশনটা হতে দিবে না, কিন্তু এটা আবার আমি রিভার্স করতে পারবো। তো যখন এগুলো রিভার্স করা যাবে এই ট্রান্সলেশন গুলো, তখন সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে এরা আসলে তখন আমরা ব্যাকটেরিওস্ট্যাটিক, অর্থাৎ ব্যাকটেরিয়াকে থামাই দিচ্ছে কিছু সময়ের জন্য, বাট মেরে ফেলতেছে না। কিন্তু যদি সেই বিভিন্ন ধরনের স্টেপটোমাইসিন থাকে, অ্যামাইনো গ্লাইকোসাইড, বিভিন্ন অ্যান্টিবায়োটিক থাকে যেগুলো আমরা পরবর্তীতে ফার্মাকোলজিতে জানবো বড় হলে, বড় ক্লাসে উঠলে। তো সেইগুলো আসলে দেখা যায় ইরিভার্সিবল ইনহিবিটরস হলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, ব্যাকটেরিয়া ট্রান্সলেশনের ক্ষেত্রে। তো তখন সেগুলা যখন ব্যাকটেরিয়া ট্রান্সলেশন করতে পারতেছে না, একদম ইরিভার্সিবল মানে কোনো রকমেই ফেরার সুযোগ নাই, তখন হচ্ছে তাকে কি করতেছে, তখন হচ্ছে সে ব্যাকটেরিয়াটাকে কিল করে ফেলছে, অর্থাৎ ব্যাকটেরিওসিডাল। অর্থাৎ যে সকল মানে অ্যান্টিবায়োটিক আমার ব্যাকটেরিয়া ট্রান্সলেশনের জন্য রিভার্সিবল ইনহিবিটর হিসেবে কাজ করতেছে তারা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। আর যদি সেই জিনিসটা আমরা বলি যে ইরিভার্সিবল, তাহলে সেই জিনিসটাকে বলবো আমরা ব্যাকটেরিওসিডাল। এখন মনে হতে পারে আচ্ছা শুধু ব্যাকটেরিয়ার ক্ষেত্রেই, ম্যামালের ক্ষেত্রে ইউজ করে না? হ্যাঁ, ম্যামালের ক্ষেত্রে ইউজ করে, কিন্তু এগুলো ক্লিনিক্যাল ইউজের জন্য না, এগুলো হচ্ছে আমাদের রিসার্চ পারপাস। এখানে আমরা কিছু নাম পড়ছিলাম, যেমন হচ্ছে গিয়ে পিউরোমাইসিন, সাইক্লোহেক্সামাইড, সেগুলো হচ্ছে আসলে আমার ইউজ করা হয় যে শুধুমাত্র রিসার্চ পারপাস। তো এই জিনিসগুলো আমরা পরে আরো ডিটেলস জানতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের ট্রান্সলেশন। আপনারা জানাতে পারেন যে আপনাদের কেমন লাগলো, বা আপনাদের যদি কোনো কমেন্ট থাকে যে হ্যাঁ হ্যাঁ আমি এটা বুঝি নাই বা এটা আরেকবার একটু বলা উচিত, তাহলে আমরা সেটা একটু বলবো। চাইলে আমরা যে প্রসেসটা এটা একবার রিক্যাপ করতে পারি। আমরা রিকোয়ারমেন্টস গুলো একটু দেখে নিই। রিকোয়ারমেন্টস গুলো দেখে নিচ্ছি যে আমাদের কি কি আছে। টেমপ্লেট, সাবস্ট্রেট টেমপ্লেট হচ্ছে এমআরএনএ, সাবস্ট্রেট অ্যামাইনো অ্যাসিড, সাথে টিআরএনএ থাকবে।
যেটা ট্রান্সফারের জন্য, সাথে রাইবোজোমাল আরএনএ থাকবে, যেটা rRNA, এটা হলো সাইট অফ প্রোটিন সিনথেসিস। আর হচ্ছে গিয়ে সাথে থাকবে আমার প্রোটিন ফ্যাক্টরস, এনজাইমস, এনার্জি, এটিপি, জিটিপি, এগুলো থাকবে। এরপর হচ্ছে আমাদের এটার প্রসেস কি কি আছে বা কি কি স্টেপস আছে: অ্যাক্টিভেশন, ইনিশিয়েশন, এলঙ্গেশন, টার্মিনেশন আর পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। তো অ্যাক্টিভেশনটা করবো কিভাবে? অ্যাক্টিভেশনটা অ্যামাইনো অ্যাসিডটা প্রথমে এটিপি দিয়ে হচ্ছে অ্যাক্টিভেটেড হবে, তারপর সেটা টিআরএনএ এর সাথে আমার বাইন্ড করবে, স্টেরিফাইড হবে আর কি। তারপরে অর্থাৎ দুইটা স্টেপে গেল, অর্থাৎ এখানে আমার দুইটা এনার্জি খরচ হলো। তো এইটা পরে আমার অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ ফর্ম করলো। এখন হবে আমার ইনিশিয়েশন। ইনিশিয়েশনটা কি হবে? এই টিআরএনএ, জিটিপি এসব হাবিজাবি ইনিশিয়েশন ফ্যাক্টর এগুলো আসলো, 4s রাইবোজোমাল সাবইউনিট আসলো, এরা মিলা এলো আমার একটা প্রি ইনিশিয়েশন কমপ্লেক্স তৈরি করলো, এটাকে আমরা পিআইসি বলতে পারি। এরপরে এটা যাবে আমার ইয়াতে, এখানে এমআরএনএ আসলে এরকম দেখবে যে অগ আছে, এইচজি আছে। এটা দেখার পরে সে সাথে হচ্ছে তখন 60s কে ডাক দেবে। তো 60s, 40s, তারপর হচ্ছে গিয়ে এমআরএনএ আর টিআরএনএ এরা মিলে হচ্ছে গিয়ে আমাদের একটা সংসার বানাইতেছে, যে এটাকে বলতেছে হলো আমাদের 80s কমপ্লেক্স, 80s ইনিশিয়েশন কমপ্লেক্স। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ইলংগেশনে। ইলংগেশনে হচ্ছে আমাদের জাস্ট একটা পি সাইটে প্রথম মেইনটা যুক্ত হবে, তারপর এ সাইটে মানে হলো আসবে, এ সাইটে টোটাল 3টা সাইট এখানে এ পি ই। তো পি সাইটে হলো প্রথমে বসবে, পি দিয়ে প্রথমে বসবে, এ সাইটে নতুন একটা আসবে, আসার পরে সে হচ্ছে গিয়ে এখানে চেক করবে, এরকম সব ঠিক থাকলে তাকে রাখবে, নাহলে বের করে দিবে। তারপর যে আসলো, আসলে এখন সব ঠিক আছে, এখন হলো গিয়ে অর্থাৎ ইনসার্শন হলো। এরপর হচ্ছে এই জিনিসটা এখন ট্রান্সফার হবে ফ্রম পি সাইট টু এ সাইট। মেটটা আমার এই পরের সাইটে গেল, পরের সাইটে যাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে এখন যখন সেই সাথে স্পন্টেনিয়াসলি এই যেটা খালি হলো সেটা ই সাইট অর্থাৎ এক্সিট দিয়ে বের হয়ে যাবে। আর সাথে হচ্ছে আমাদের এই এ সাইটটা যেটা এ সাইটে এ সাইটে আবার নতুন আসবে। এই যে একটা শিফটিং হলো, এটাকে বলতেছি আমরা ট্রান্সলোকেশন। তো এইটা ডিরেকশন এরকম চলতে থাকবে চলতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমাদের লাস্টে একটা স্টপ কোডন আসে। স্টপ কোডন আসলো, সাথে সাথে এই যে রিলিজিং ফ্যাক্টর আসলো, আয়সা বললো হয়েছে ভাই ক্ষমা দে, এবার অনেক হয়েছে, অনেক কাজ করা হয়েছে, অনেক প্রোটিন বানানো হয়ে গেছে, এবার যাও তোমার ছুটি। তো যখনই বললো তখনই সে ছেড়ে দিয়ে চলে গেল এই যে প্রোটিন গুলো খালি করে, পেপটাইড সিনথেসাইজ যেগুলো হয়েছিল। আর যে আমাদের 40s, 60s এমআরএনএ যেগুলো ছিল সেগুলো আবার আমাদের রিসাইকেল হওয়া পসিবল। এগুলো আমাদের ইলংগেশন ফেজটা, টার্মিনেশন ফেজটা বলে দিচ্ছে একবারে, সব এরকম সেগুলো আবার রিইউজ করা পসিবল। এরপরে আমাদের পোস্ট ট্রান্সলেশনের ট্রিমিং থাকবে, কোভ্যালেন্ট মডিফিকেশন থাকবে, প্রোটিন ফোল্ডিং, প্রোটিন রিজেনারেশন। মেইনলি আমরা ট্রিমিং আর কোভ্যালেন্টটা মনে রাখলেই চলবে। ট্রিমিং এর ভিতর টার্মিনাল, ইন্টারনাল। কোভ্যালেন্ট মডিফিকেশনের ভিতরে থাকবে হচ্ছে গিয়ে যে বললাম যে নতুন যেগুলো যুক্ত হয় আপনার মনের মতন, যে ফসফরাস কি বলে ফসফেট মূলক যুক্ত হবে, ফসফোরাইলেশন, কার্বক্সিল যুক্ত হবে, কার্বক্সিলেশন, তারপরে হাইড্রোক্সিল যুক্ত হবে, হাইড্রোক্সিলেশন, তারপর আমার একটা গ্লুকোজ চেন যুক্ত হবে, গ্লাইকোসাইলেশন। তো এগুলো আমরা এরকম জাস্ট ছবি দেখলাম। আর হচ্ছে তারপর প্রোটিন ফোল্ডিং হচ্ছে গিয়ে ধরেন আমি একটা কয়েল, সেটাকে আমি সোজা রাখছি, সেটা অথবা তারই ধরেন আমি যদি সোজা রাখি তাহলে ইজিলি আমি বাঁকাতে পারবো, কিন্তু এটা যদি আমি কয়েল পেঁচায় রাখি তাহলে এটা স্ট্রং হবে, এটা ম্যাচুরিটি বাড়বে অর্থাৎ। তো সেটাকে তখন বলতেছি আমরা এই যে প্রোটিন ফোল্ডিং এর মাধ্যমে ম্যাচুরেশন করে। আর প্রোটিন ডিগ্রেডেশন মানে হচ্ছে ধরেন আমার একটা কোনো কিছু বাড়তি আছে, বাড়তিটা ফেলাই দেবো, আমার ইউবিকুইটিনটা দরকার নাই, হুদাই আমি ব্যাগের ভিতর কেন রাখবো একটা, তো আমি ইউবিকুইটিনটা ফেলাই রাখলাম, ফেলাই দিলাম। তো সেই ফেলাই দেওয়ার জিনিসটাই হচ্ছে আমাদের এই প্রোটিন ডিগ্রেডেশন। তো এখানে ইউবিকুইটিনেশন বলে আর কি প্রসেসটাকে, যেহেতু আমরা বাদ দিয়ে দিচ্ছি ইউবিকুইটিনটাকে তাই এটাকে আসলে প্রোটিন ডিগ্রেডেশন বলতেছি। আর সাথে কিছু ক্লিনিক্যাল কথাবার্তা অল্প কিছু আমরা শোনার চেষ্টা করছি। এই ছিল তাহলে মোটামুটি আপনাদের ক্লাস। আপনারা জানাবেন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা ইনবক্সও জানাতে পারেন, অথবা আপনারা এই ভিডিওর এখানেও জানাতে পারেন, আমরা চেষ্টা করব এটা বলে দেওয়ার। তাহলে এই পর্যন্তই থাকছে, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা কিছুক্ষণ ওয়েট করতে পারি, আর আদারওয়াইজ আমরা শেষ করে ফেলবো। আপনি একটু জানাবেন আপনাদের কোনো কিছু জিজ্ঞাসার আছে কিনা বা কিছু।
থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এই বকবকানি শুনছেন, ধৈর্য নিয়ে বসেছিলেন, বা আপনাদের মানে আপনাদের আসলে মূল্যবান সময় থেকে আমাকে একটু সময় দিচ্ছেন। যদিও আসলে আমার সেই পরিমাণের ক্যালিবার নাই এগুলো বোঝানোর মতন, তারপর আমি চেষ্টা করছি আপনাদের যতটুকু পসিবল। ওকে, তাহলে যদি আপনাদের কোশ্চেন না থাকে তাহলে আমি আপনাদের সম্মতিক্রমে এখন তাহলে বিদায় নিচ্ছি। আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন, ফিল ফ্রি টু ইনবক্স মি, অথবা যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে জানাবেন। আর শেষে একটা কথাই বলতে যাচ্ছি যে আসলে জিনিসটা শেষ হচ্ছে না, কারণ আমাদের এক্সিস পরিবার, সেই পরিবারকে সকলকে একই রকম সম্মাননা দেওয়ার জন্য বা একই রকম আদর আপ্যায়ন করার জন্য আমরা মেম্বারশিপ প্রোগ্রাম চালু করেছি। তো আপনারা আশা করছি যে আপনাদের সাথে আমাদের ইনবক্সে দেখা হবে, যে আমাদের চ্যাট বক্স গুলোতে দেখা হবে, চ্যাট বক্স গুলো মুখর হয়ে উঠবে আপনাদের সফল পদচারণায়। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম।